আর দাঁড়ালো না জাসবির। প্রস্থান করলো সেথা হতে, রেখে গেল চমকিত আঁচলকে। উনি কি করে জানলেন পিঠাটা আমি নিজে বানাইনি? তার চেয়েও বড় কথা, উনি নিজের মুখে প্রশংসা করলেন, তাও আমার কাছে। এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। ভাবতেই বিস্মিত আঁচলের অধর কোণে ফুটে উঠল মৃদু হাসির রেখা। প্রশংসা করেছে তো। পরন্ত অপরাহ্নে ছাদে মাদুর পিছিয়ে তাতে বসে রয়েছে সোনারতরীর তরুণ সদস্যরা। বরাবরের মতোই জাজবির এসবে নেই। গলা ঝেড়ে নাসিম বলে উঠল, আজকে ভাই কোনো সুইচ ডিশ খেলো? ঠিক কতদিন পর সুইচ ডিশ খেলাও কেউ বলতে পারবে? আই থিঙ্ক বড় মার মৃত্যুর পর ভাইয়া আর সুইট ডিশ খায়নি। বড় মার হাতের সুইট ডিশ খুব ফেভারিট ছিল কি না? বড় মার মৃত্যুর পর থেকে ধীরে ধীরে ভাইয়া সুইট ডিশ অ্যাভয়েড করা শুরু করে দিল। মাঝে মধ্যে মন রক্ষার জন্য যা একটু খেত, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। প্রায় বছর হয়ে গেছে ভাইয়া সুইট জাতীয় কিছু খায় না। আজ একটু হলেও তো খেলো, এতেই আমি খুশি। তাওসিফ সম্মতি পোষণ করে বলল, একদম ঠিক বলেছো ভাইয়া। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার কাছে আজকের পিঠাটা কিন্তু দারুণ লেগেছে। ঢাকায় গিয়ে ছোট মামিকে বলবো এমন টেস্টি টেস্টি পিঠা বানাতে। তাওসিফ ফোরন কেটে বলল, মায়ের হাতে তৈরি পিঠা শুধু ভোজন না করে একটু শিখে নিস, ভবিষ্যতে কাজে লাগবে। পারিস তো শুধু খেতে আর ঘুমোতে। দেখিসনি আঁচল কি টেস্টি পিঠা বানালো? আঁচল কিন্তু একা বানায়নি, আন্টিও সাথে ছিলেন। তো তুইও বানা, আমি কি নিষেধ করেছি? জিনিয়া বিরক্ত হয়ে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, এই, তোমরা কিছু বলছো না কেন? ভাইয়া কিন্তু শুধু শুধু আমার পেছনে পড়েছে। কপট রাগ দেখিয়ে নাসিম বলল, তাওসিফ, শুধু শুধু আমার বোনটার পেছনে লাগছিস কেন? ও তো ছোট। হাসি তো কচি খুকি, এ বয়সে অনেক মেয়েরে বিয়ে শাদী করে মাও হয়ে গেছে। বড় ভাইয়া, দেখো না ভাইয়া কী সব বলছে। জিনিয়ার মুখে হঠাৎই জাজবিরের কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো তাওসিফ। ভীত নয়নে ছাদের দরজায় তাকিয়ে জাজবিরকে খুঁজল, কিন্তু না, কেউ তো নেই ওখানে। আশেপাশে চোখ বুলিয়েও জাজবিরকে দেখতে পেল না সে। তাওসিফ রাগী নয়নে জিনিয়ার দিকে তাকালো। যিনি এতক্ষণ বহু কষ্টে মুখ চেপে ধরে হাসি আটকানোর বৃথা চেষ্টা করছিল, কিন্তু তাওসিফের মুখখানা দেখে ব্যর্থ হলো সে। সশব্দে হেসে উঠল। বাকিরাও একসাথে হেসে উঠল। চিমনি, তোকে তো আমি। তাওসিফকে ধাওয়া করতে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো জিনিয়া। দেখবিদিক ভুলে ছুটল দরজার দিকে, পিছু নিল তাওসিফ। হাসতে লাগলো বাকিরা। তমসা ঘনিয়ে এসেছে ধরিত্রীতে। নিশাকরের মোহনীয় দুটি ছড়িয়ে পড়েছে চারিদিকে। মুগ্ধকর এমন পরিবেশে জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আঁচল, হাতে ছোট্ট একটি টর্চ লাইট। অপেক্ষায় রয়েছে সে সাগরেদের জন্য। আজকে টিভিতে ওদের প্রিয় একটি অনুষ্ঠান হবে, এজন্য আঁচলদের বাড়িতে জমায়েত হওয়ার পরিকল্পনা রয়েছে ওদের। পরিকল্পনা মোতাবেক ওরা যে কোনো মুহূর্তে এসে পড়বে। ওদেরকে সাদরে গ্রহণ করতে বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আঁচল। বিরক্তিকর সময় কাটানোর জন্য একাকী মন মাতানো সুরে গুনগুন করে গাইছে সে। একাকী হাঁটতে হাঁটতে গুনগুন করে গেয়ে চলেছে সে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আঁচলের পেছনে অবস্থিত রাস্তা দিয়ে হেঁটে আসছিল জাসপ্রীত। তখনই তার কর্ণকুহরে পৌঁছল মোহনীয় এক সুর। থমকে গেল সে। শ্রবণেন্দ্রে এসে পৌঁছাচ্ছে হাম হাম তুম তুম, হাম তুম হাম তুম। শুনতে শুনতে মোহাচ্ছন্ন হয়ে পড়ল জাসপ্রীত। ধীর পায়ে এগোতে লাগলো কিশোরীর পানে। কদম কয়েক এগোতেই স্পষ্ট রূপে দৃষ্টিগোচর হল প্রিয়দর্শিনীর পৃষ্ঠদেশ। নীলাভ রঙা শাড়িতে আবৃত করে রেখেছে নিজেকে সে। দীঘল কালো চুল আবদ্ধ করে রয়েছে মোটা বেলুনিতে। চন্দ্রিমার দুটিতে বড্ড আকর্ষণীয় লাগছে তাকে। মোহাচ্ছন্ন জাসপ্রীত ধীরে ধীরে আঁচলের পানে অগ্রসর হতে লাগলো। আঁচল তো মনের মতো গেয়েই চলেছে। হঠাৎ থমকে গেল মেয়েরোজ আঁচল। কণ্ঠনালী যেন জমে বরফ হয়ে গেছে। হাত ফসকে মাটিতে লুটোপুটি খাচ্ছে টর্চ লাইটটি। পেছন হতে রুক্ষ পুরুষালী দুহাতের আঙ্গুল গলিয়ে গেছে ওর কোমল দুহাতের আঙ্গুলে।
দ্রুত বেগে স্পন্দিত হচ্ছে ওর বক্ষপিঞ্জরের আড়ালে লুকায়িত হৃদযন্ত্রটি। অজানা অজানা পুরুষের সংস্পর্শে এসে হিমায়িত হয়ে গেছে সে। এই প্রথমবার কোনো পুরুষ ওর এতটা সন্নিকটে অবস্থান করছে। কে সে? কি তার পরিচয়? কোন উদ্দেশ্যে এখানে স্পর্শ? কিচ্ছুটি জানা নেই আঁচলের। ভীত সন্ত্রস্ত আঁচল যেই বা পাশে ফিরে অজানা মানুষটির মুখ দর্শন করতে উদ্যত হলো, তখনই ওর বাগাল অনুভব করলো চাপদারি স্পর্শ। ওকে থমকে দিল মানুষটি। করা হলো না আর মুখ দর্শন। অতি সন্নিকট থেকে ও যেন দূরে রয়েছে তারা দুজনে। জাজবীরের বক্ষপটের সহিত আঁচলের পৃষ্ঠদেশের ইঞ্চি দুয়েকের মতন দূরত্ব বজায় রয়েছে। জোরে জোরে শ্বাস ফেলার দরুন ওঠানামা করছে আঁচলের বক্ষস্থল। ভীত সন্ত্রস্ত হয়ে অজান্তেই সে আঙ্গুলের সহিত লতান্নে পেঁচিয়ে ধরেছে অজানা মানুষটির আঙ্গুল। নীরবতাকে বিদায় জানিয়ে আঁচলের শ্রবণ ইন্দ্রিয়ের নিকটে সুর তুলল জাজবীর। শীষ বাজিয়ে তুলল হামতুমে ইনস্ট্রুমেন্টাল ভার্সন। প্রতিটি ধ্বনি আলোড়ন সৃষ্টি করছিল আঁচলের কিশোরী হৃদয়ে। অজানা ঘুরিয়ে আবিষ্ট হয়ে পড়ছিল সে। আরও শক্ত করে আঁকড়ে ধরেছিল জাজবীরের আঙ্গুলগুলো। কয়েক লাইনে শীষ ধ্বনি শেষে আঁচলের কর্ণপাতার নিকটে অধর থেকে ফিসফিসে জাজবীর বলে উঠল। কথা বলবার সময় জাজবীরের নাকে স্পর্শ করে গেল আঁচলের কপালের কোমল আবরণ। শিউরে উঠে মুদিত হলো তার আঁখি পল্লব। এমনটি লক্ষ্য করে হালকা ফু দিয়ে আঁচলকে মুক্ত করে দিল জাজবীর। তৎক্ষণাৎ চক্ষু মেলে তাকালো আঁচল। অধর কোণে বক্র হাসি রেখা ফুটিয়ে তুলে ধীরে ধীরে পিছু হটে আধারে মিলিয়ে গেল জাজবীর। রয়ে গেল হতবিহ্বল আঁচল। খানিক বাদে হুঁশি ফিরতেই দৌড়ে বাড়ির দিকে ছুটল সে। মাটিতে পড়ে রইল টর্চ লাইটটি। চন্দ্রিমার মৃদু আলো জানালা গলিয়ে আছড়ে পড়ছে জাজবীরের দেহে। টান টান সোজা হয়ে শুয়ে রয়েছে সে। ডান হাত গলিয়ে দিয়েছে মাথার নিচে। চন্দ্রিমার আলোয় দৃশ্যমান হচ্ছে তার তৃপ্তিকর মুখশ্রী। 4 দিনের সফর শেষে গত রাতে মধুপুর এসে পৌঁছেছিল সেই। রাত্র পেরিয়ে সকালে সাক্ষাৎ হলো কিশোরী প্রিয়দর্শিনীর সনে। ঘর ভর্তি মানুষের সামনে ঠিকমতো প্রিয়দর্শিনীকে দেখতে অবধি পারল না সে। প্রস্থান করতে বাধ্য হলো। কিন্তু এই মধুর রাত্রি স্মৃতি পাতায় এ গেঁথে রইবে চিরদিন। প্রথমবারের মতো প্রিয়দর্শিনীর এতটা সন্নিকটে ছিল সে। চন্দ্রিমার আলোয় প্রিয়দর্শিনীর আকর্ষণীয় রূপ এবং সঙ্গে রোমান্টিক গান। নিজেকে সামলিয়ে রাখতে ব্যর্থ হলেও প্রেমিক পুরুষটি। মোহাচ্ছন্ন হয়ে সে এগিয়ে গেল প্রিয়দর্শিনীর পানে। যখন আঁচলের কোমল আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুলিয়ে দিল, তখন সে নিজেও শিউরে উঠেছিল খানিকটা। প্রিয়দর্শিনীর কপালে কোমল আবরণে নিজের স্পর্শে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে। কোনো মতেই নিজেকে সামলিয়ে সেটা হতে প্রস্থান করেছিল, নইলে ঘটে যেত মস্ত বড় অনর্থ, যা মোটেও তার কাম্য নয়। আজ প্রিয়দর্শিনীর কম্পনে সে স্পষ্ট অনুভব করতে পেরেছে তার ভীত সন্ত্রস্ত অবস্থা। তবুও ধরা দিল না সে, রয়ে গেল অন্তরালে। আজ আঁচলের সামান্য সান্নিধ্য কেড়ে নিয়েছে জাজবীরের নিদ্রা। আচ্ছা, তার প্রিয়দর্শিনীর এখন কি অবস্থা? সেও কি নির্ঘুম রাত্রি যাপন করছে? সেও কি ভাবছে অপ্রত্যাশিত সেই খানিকের মধুর লগ্ন? বালিশের উপর ভর ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে রয়েছে আঁচল। জানালার ফাঁক গুলিয়ে আগত চন্দ্রিমার আলোয় কিছুটা আলোকিত হয়ে রয়েছে কক্ষ। চোখে ঘুম নেই আঁচলের। বিগত কয়েক ঘন্টা ধরে সে যেন এক ঘোরের মধ্যে রয়েছে। হাতে বেড়াচ্ছে কিছু অজানা উত্তর। অজানা অচেনা সেই মানুষটা কে ছিল? তার অমন স্পর্শের উদ্দেশ্য ছিল কি? শুধুই কামুক উদ্দেশ্য? কিন্তু তার স্পর্শে তো বিন্দুমাত্র কামুকত অনুভূত হয়নি আমার, বরং যত্নশীল আলতো ছোঁয়া মনে হয়েছে। মানুষটা তবে কে ছিল? সত্যি কি তার খারাপ উদ্দেশ্য ছিল না? তবে কেন করলো অমন আচরণ? মানুষটা কোনোভাবে সুজন ভাই নয় তো? না না, সে তো এমন সুযোগ পেয়ে হাতছাড়া করার মতো লোক না। দুশ্চরিত্র ওই মানুষটার একমাত্র উদ্দেশ্যই তো হচ্ছে কামুকতা। সে এইসব করেনি। এছাড়াও ওই লোকটাকে কোনো মতেই সুজন ভাই মনে হয়নি। তবে লম্বা চওড়া সুঠামদেহী মানুষটা কে ছিল? উত্তর জানা নেই আঁচলের। মন গহিনে হচ্ছে মিশ্র এক অনুভূতি, নামহীন সে এক অনুভূতি। মধ্যাহ্নের প্রহর, মিঠে পথ ধরে হেঁটে চলেছে আঁচল।
পরনে শুভ্ররঙা কলেজের পোশাক, কৃষ্ণকালো কেশরাশি দুই কাঁধে বিনুনি করে ছেড়ে রেখেছে। সেই সকাল থেকে ভাবনায় মগ্ন রয়েছে সে। ভেবেই কুলকিনারা পাচ্ছে না লোকটি কে হতে পারে। কার এত বড় সাহস মেহরোজ আঁচলের সাথে অমন আচরণ করার? আমি বুঝে উঠতে পারছি না যে অমন একটা কাজ কে করলো। ওই সুজন তো নয়, পাক্কা নিশ্চিত। লোকটা লম্বা চওড়া ছিল, তার উপর চাপদাড়ি। হ্যাঁ হ্যাঁ, চাপদাড়ির স্পর্শ টের পেয়েছিলাম, কিন্তু সে কে? আমার চেনা কেউ নাকি অচেনা কেউ? উফ, এখন এসব ভেবে কি লাভ? কালকে না আমার কি হয়েছিল আল্লাহ মালুম। কে না কে এসে রাত বিরেতে এমন আচরণ করে গেল, আর আমি কিছুটি করতে পারলাম না। ছি মেহেরোজ আঁচল, তোর তো লজ্জা হওয়া উচিত। এখন তো মনে হচ্ছে তখন ভালো মতো প্রতিক্রিয়া করা উচিত ছিল। মনে হচ্ছে লোকটাকে যদি একবার পেতাম তাহলে চিরদিনের মতো শিক্ষা দিয়ে দিতাম। এই মেহরোজ আঁচল কি ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এমন করার সাহস পেত না? উফ, কি যে আফসোস হচ্ছে, কালকে কেন যে মুখে কুলু পেটে দাঁড়িয়েছিলাম। ধ্যাৎ। হাঁটতে হাঁটতে একাকী বক বক করে চলছে আঁচল। তখনই কর্ণে ঘুরে পৌঁছালো। বিড়বিড় করে কাকে গালমন্দ করছো? হকচকিয়ে উঠল আঁচল। অসময়ে গম্ভীর এই পুরুষের এই কণ্ঠ মোটেও আশা করেনি সে। কোনো জবাব না দিয়ে চুপি চুপি চলে যেতে উদ্যত হলো আঁচল, কিন্তু বাধাপ্রাপ্ত হলো সে। সম্মুখে এসে দাঁড়িয়েছে জাজবির। পরনে তার ধূসর রঙের শার্ট ও কালো জিন্সের প্যান্ট। শার্টের উপরে দুটো বোতাম খুলে রেখেছে বিধায় শার্টের ফাঁক হতে উকি দিচ্ছে উন্মুক্ত বক্ষ। চোখে পড়ে রয়েছে রোদ চশমা। একদম ড্যাশিং লাগছে, যদি বা আঁচল এক পলক তাকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ কেন? ডোন্ট ইউ নো ইটস আ ব্যাড ম্যানার্স? আমি মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে আমতা আমতা করছে আঁচল। জাজবির বলল, হ্যাঁ তুমি। কাকে গালমন্দ করছিলে একাকি? কাউকে না। কণ্ঠ জড়িয়ে যাচ্ছে আঁচলের। ভ্রুকুটি করে চোখ হতে রোদ চশমা খুলে ফেলল জাজবির। ডান হাতে চশমা ধরে শুধালো, তুমি কি ঠিকমতো কথা বলতে পারো না? এমন আমতা আমতা করে কথা বলছো কেন? অন্য সময় তো ঠিকই তোতা পাখির মতো ফটর ফটর করো, শুধু আমার সামনে এলেই হুশ। কথাটা শুনে বিরক্ত বোধ করছে আঁচল। ইচ্ছে তো করছে মুখের উপর কাটকাট জবাব দিতে, কিন্তু অজানা ভয় আঁকড়ে ধরেছে ওকে। কিছু বলতেই পারছে না। এ কেমন ভীতি! আঁচলের এমন নীরবতায় বিরক্ত হয়ে পড়ছে জাসপিন। মেয়েটার সমস্যা কোথায়? সবার সাথেই মিষ্টি হেসে কথা বলে, শুধু আমার সামনে এলেই বোবা হয়ে যায়। সে কি জানে তার সুমিষ্ট স্বর শোনার জন্য ব্যাকুল হয়ে রয়েছে কারো হৃদয়? জানে না, তাই তো এমন নিষ্ঠুর আচরণ করছে সে। তুমি কি ভর দুপুরে বোবা হয়েই থাকবে? আনসার দেবে না? কি বলবো? বাভ্রু উঁচু করে জাজবির বলল, এতক্ষণ আমি কি বললাম? তুমি কি এখনো বুঝতে পারছো না আমি কি কোয়েশ্চেন করেছি? আমি কাউকে গালমন্দ করছিলাম না, শুধু ভাবছিলাম রাতের ওই। বলেই চুপ হয়ে গেল আঁচল। নিজের উপর নিজে মারাত্মকভাবে বিরক্ত হলো। এটা কি করতে যাচ্ছিল সে? আরেকটু হলেই তো সব উগলে দিচ্ছিল। উফ, কি যন্ত্রণা! বক্র হেসে জাজবির শুধালো, রাতের কথা কি হয়েছিল রাতে? কিছু না কিছু না। সত্যিই কিছু না? আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। আপত্তি জানিয়ে আঁচল বলল, আমি সত্যি বলছি। আচ্ছা, তাহলে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আঁচলের দিকে কিঞ্চিত ঝুঁকে বলল। সত্যি বলছো? আকস্মিক জাজবির ঝুঁকে পড়ায় ঘাবড়ে গেল আঁচল। তৎক্ষণাৎ এক কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে জাজবির বিরক্তিকর কণ্ঠে বলল, আমি কি দেখতে কুৎসিত? আকস্মিক এমন উদ্ভট প্রশ্ন শুনে আঁচল অবাক হয়ে গেল। চোখ তুলে তাকালো জাজবিরের পানে। সেকেন্ড খানিকের মতো চোখাচোখি শেষে দৃষ্টি সরিয়ে নিল আঁচল। জো আই লুক আগলি? চুপ করে থাকবে না, জবাব দাও। রুক্ষ কণ্ঠে বলল জাজবির। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল আঁচল। মৃদুস্বরে বলল, না, আপনি কুৎসিত নন। তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? আমার সাথে কথা বলার সময় মাটি, নদী, নালা, জমি সব দিকে তোমার চোখ যায়, শুধু আমি ব্যতীত। হোয়াই? আজওয়াদ ইবতিসাম জাজবিরের সাথে কথা বলার সময় তার চোখে চোখ রেখে বলতে হয়, অরেলস। কথার মধ্যখানে ফুলস্টপ বসিয়ে দিয়ে আঁচল ক্ষীণ স্বরে তৎক্ষণাৎ বলল, আমি বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে।
ঘোর আপত্তি জানিয়ে জাসবির বলল, হোক দেরি, নাও লুক অ্যাট মি অ্যান্ড অ্যান্সার মাই কোয়েশ্চেন। ভীত আঁচল কোনো মতে জাসবিরের পানে তাকালো। এবার কিছুটা শান্ত হলো জাসবির। সেকেন্ডে নীরবতা ভঙ্গ করে বলল, কলেজ থেকে ফিরেছো, টেস্ট পরীক্ষার ডেট দিয়েছে? শুরু হয়ে গেল আবার পড়ালেখা। অনিচ্ছা সত্ত্বেও আঁচল জবাব দিল, জি 3 সপ্তাহ পর। 3 উইকস, ওকে। ঠিক মতো পড়ালেখা করবে। এবার এই টোটো করা কমিয়ে দাও, পড়ালেখায় মন দাও, ওকে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো আঁচল। বক্র হেসে জাসবির এবার বলল, এবার বলো তো রাতের কাহিনী কি, কি হয়েছিল রাতে? অপ্রস্তুত হয়ে পড়ল আঁচল। বৃষ্টি নত করে আমতা আমতা করে বলল, কিছু না তো। সামথিং ইজ ফিশি, সত্যি করে বলো তো। আমি আসছি। বলেই ছুটে পালাতে নিল আঁচল, কিন্তু না, পেছন হতে বা হাতে ওর কোমল হাতটি ধরে ফেলেছে জাসবির। বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে গেল আঁচল। এভাবে ভর দুপুরে কোনো পুরুষের হাতে আবদ্ধ হয়ে বড্ড ঘাবড়ে গেছে সে। কাঁদো কাঁদো মুখ করে ফেলেছে ইতিমধ্যেই। কণ্ঠনালী যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু বলতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। তুমি সবসময় এমন পালাই পালাই করো কেন? দুদণ্ড স্থির হয়ে থাকতে পারো না? জড়ানো কণ্ঠে আঁচল কোনো মতে বলে উঠল, আমাকে দয়া করে ছেড়ে দিন, কেউ দেখলে মন্দ বলবে প্লিজ। আঁচলের কণ্ঠস্বর শুনে চমকে উঠল জাসবির। তৎক্ষণাৎ ওর হাতটি ছেড়ে দিয়ে সম্মুখে গিয়ে দাঁড়ালো। চরম আশ্চর্যজনিত হয়ে গেল সে। এ কি হাল করে ফেলেছে মুখশ্রীর। রক্তিম আভা ফুটে উঠেছে নাক মুখে। নেত্রকোণে ছলছল করছে অশ্রুবিন্দু। ব্যতিব্যস্ত হয়ে উঠল জাসবির। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কি তোমায় বকেছি না মেরেছি? তাহলে কাঁদছো কেন? কি হয়েছে? কিছু তো বলো। কিচ্ছুটি বলল না ভীতু মেয়েটি। ছলছল নয়নে জাসবিরের পানে একটিবার তাকিয়ে দৌড়ে সেথা হতে চলে গেল। রয়ে গেল হতভম্ব জাসবির। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না সে। চুপচাপ দাঁড়িয়ে আঁচলকে ছুটে যেতে দেখল শুধু। পরন্ত এক বিকেলে জিনিয়ার সঙ্গে কথা বলতে বলতে সোনাতুরি আঙ্গিনায় প্রবেশ করল আঁচল। আঙ্গিনায় উপস্থিত মানুষগুলোকে দেখে হাসির রেখা ফুটে উঠল তার মুখশ্রীতে। বাঁশের তৈরির মাচায় বসে মোবাইলে স্ক্রল করছে লাবণ্য ও জেরিন। তৌসিফ ও নাসিম বসে বসে কথা বলছে সিঁড়ির পার্শ্ববর্তী সিমেন্টের পাথানো স্থানে। আঁচল ও জিনিয়া গিয়ে লাবণ্য ও জেরিনের পাশে বসে পড়ল। ওদের দেখে মুচকে এসে উঠল লাবণ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আঁচলের কণ্ঠ শুনে ওর দিকে তাকালো নাসিম ও তৌসিফ। নাসিম মৃদু হেসে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট বোনটি কেমন আছে? সেও আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই, ভেরি গুড। ছোট বোনটি মনে হয় আজকাল বেশ বিজি থাকে, দেখাই তো পাওয়া যায় না। মলিন মুখে আঁচল বলল, আর বলবেন না ভাইয়া, টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে তো জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। দুঃখের কথা আর কি বা বলবো, আপনারা একটু বুঝে নিন না। আঁচলের কথার ধরন দেখে মৃদু হেসে উঠল ওরা। লাবণ্য বলল, বুঝতে পেরেছি, আঁচল বোধহয় পড়ালেখায় অতটা ইন্টারেস্টেড না, কি তাই তো? আসলে আগ্রহ আছে, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার স্বপ্ন তো প্রায়শই দেখি, কিন্তু দুঃখ একটাই যে পড়তে ইচ্ছে করে না, মন বসে না পড়ার টেবিলে। দারুণ বললে তো। হাইস্ট মার্ক পেতে চাও কিন্তু নো পড়ালেখা। আঁচল, তোমার এই মন বসে না পড়ার টেবিলে ফর্মুলাটা পছন্দ হয়েছে? তা বলছি যে পড়ার টেবিলে মন বসে না কেন? মনটা কথাই পড়ে থাকে। আছে নাকি কেউ? দুষ্টু হেসে শুধালো জেরিন। আঁচল তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কি যে বলো না আপু, মেহরোজ আচল ওসব ইন্টু বিন্টুতে নেই। আমি তো বিয়ের পর বরের সাথে চুটিয়ে প্রেম করব। জিনিয়া সম্মতি পোষণ করে বলল। আমিও, সেম টু ইউ। তৌসিফ তো ভেঙচি কেটে দিল এ কথা শুনে। ওহো, আঁচলানি বিয়ের পর বরের সাথে চুটিয়ে প্রেম করবে? এই শুনছো, আমাদের তো এবার আঁচলের জন্য একটা রাজপুত্র খোঁজা দরকার। লাবণ্যের কথা শুনে কিছুটা লজ্জা পেল আঁচল। কথা ঘোরানোর জন্য চটাপট বলে উঠল, আপু ভাইয়ারা, আমার না দরকারি কথা আছে, একটু শুনবেন কি? দরকারি কথা? কি কথা? এই আচল, কি এমন ইম্পর্ট্যান্ট কথা? বলো বলো। হ্যাঁ বলছি, কিন্তু এটা একটু গোপনীয় কথা, এত দূরে বসে তো শোনা যাবে না।
আঁচলের কথা শুনে তৌসিফ উঠে দাঁড়ালো। তাই নাকি? ওকে ওয়েট। বলেই বাড়ির অন্দরে প্রবেশ করলো। উপস্থিত কেউই কিছু বুঝতেই পারল না। খানিক বাদেই দুটো কাঠের চেয়ার নিয়ে ফিরে এলো তৌসিফ। লাবণ্য ও আঁচল তো একে অপরের মুখ চাওয়াচি করছে। তৌসিফ ওদের সন্নিকটে গিয়ে দুটো চেয়ার রাখলো। নাসিমকে বলল, ভাইয়া কাম হিয়ার। এতক্ষণে বোধগম্য হলো সকলের। নাসিম ও তৌসিফ চেয়ার দুটোতে বসলো। সকলে একটু সিরিয়াস অভিব্যক্তি করে বসেছে। গোলাকার হয়ে বসে রয়েছে ওরা। হ্যাঁ, এবার বলে ফেলো। কাছাকাছি রয়েছে। আঁচল ও জিনিয়া হেসে উঠল। হাসি দমিয়ে আঁচল বলল, আসলে কথাটা যে কিভাবে বলবো, আপনারা কেউ কিন্তু কিছু মনে করবেন না। মনে করার অবশ্য কারণও নেই, কারণ মেহেরোজ আঁচল মিথ্যা বলে না, সত্যি বলে সে। নাসিম ভ্রু কুঞ্চিত করে বলল, আসল কি হয়েছে? এনিথিং সিরিয়াস? না মানে হ্যাঁ, আমার কাছে তো অন্তত সিরিয়াস। তাই নাকি? তাহলে বলে ফেলো তো, আমরা শুনছি। নাসিমের কথায় আশ্বস্ত হলো আঁচল। বলল, আসলে কথাটা হলো গিয়ে সেই লোকটাকে নিয়ে। কোন লোকটা? আরে ওই লোকটা। কে এসে? আরে আপু, ওই যে লম্বা চওড়া লোকটা। লম্বা চওড়া? কে, দাদাজান? ইন্নালিল্লাহ, কিছু বলছি আমি। দাদাজান শুনলে তো গর্দান নিবে। জিভ কেটে বলল তৌসিফ। লাবণ্য বলল, আঁচল, তুমি কার কথা বলছো? আমরা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। আপনাদের বড় ভাইয়া। বড় ভাইয়া? বলেই হুঁশ ফিরল তৌসিফের। চক্ষু বড় বড় করে বলল, হোয়াট? তো তুমি বড় ভাইয়ার কথা বলছো? মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করলো আঁচল। সর্বনাশ, তুমি ভাইয়ার কথা এভাবে বলছো? আরে দেয়াল কি গাছপালা? ঘাস লতা পাতা সবারই কান আছে। কেউ শুনলে ইউ আর গন। সবাই কাছে এসো, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। জলদি জলদি। তৌসিফের তারা দেখে অগত্যা সকলের কাছাকাছি জড়ো হলো। গোলাকার হয়ে সকলের মাথা একসাথে অবস্থান করছে। তৌসিফ ফিসফিস করে বলে উঠল, এবার বলো। বলছি, আপনারা কিছু মনে করবেন না কিন্তু, আমি সত্যি বলছি। লাবণ্য মৃত হেসে বলল, ঠিক আছে, আমরা কিছু মনে করব না, তুমি বলো। বলছি, আচ্ছা, উনি কি সত্যি ফার্মাসিউটিক্যালসের মালিক, নাকি একদা মাস্টার মশাই ছিলেন উনি? কি? আঁচল, তুমি এসব কি বলছো? ভাইয়া টিচার হতে যাবে কেন? ওনার ভাবসাপে তো মাস্টারগিরি দেখতে পাই আপু। চোখের সামনে ভেসে ওঠে পাঞ্জাবি পায়জামা পরা মাস্টার মশাই, চোখে মোটা ফ্রেমের চশমা, বগলের নিচে ইয়া লম্বা এক ছাতা, আরেক হাতে পেট মোটা বই, পায়ে চপ্পল, মাথায় অর্ধেক টাক। ভাবুক হয়ে বলল আঁচল। ওর ভাবনা শুনে হতবিহ্বল হয়ে গেল বাকিরা। জাজবিরে এমন টাকলু মাস্টার গেট আপ করা কল্পনাই করতে পারছে না। এ কি বলল আঁচল? ওরা তো প্রতিক্রিয়া ব্যক্ত করতেই ভুলে গেছে। কোনো মতেই নিজেকে সামলে নাসিম বলল, তুমি একা নও, আমরা কেউই ভাবতে পারছি না। বলল লাবণ্য। ওর কথায় সম্মতি পোষণ করলো তাওসিফ ও জিনিয়া। জিন রয়ে শুয়ে শুধালো, আঁচল, তুমি হঠাৎ ভাইয়াকে টিচার বানিয়ে দিলে কেন? কি করেছে ভাইয়া? কি করেছে? ওনার হাব ভাবি তো মাস্টারের মতো। জানো সে কি করে? না বোধকে মাথা নাড়ল জিরিন। আমার সাথে যখনই দেখা হবে মাস্টারগিরি শুরু করে দেবে। উঠতে বসতে খেতে শুতে যখনই হোক না কেন, খালি পড়া পড়া আর পড়া। এত পড়ার কথা তো আমাদের স্যাররাও বলেন না, কিন্তু উনি ঠিকই বলেন। আমাদের দেখা হলে এটাই একমাত্র আলোচনার বিষয়, পড়ালেখা। আপনারাই বলুন, এসব কার ভালো লাগে? উনি কি আমার মাস্টার? না বোধকে মাথা নাড়ল জিনিয়া। তখনই কফির মগে ঠোঁট বসিয়ে দোতলায় বারান্দায় এলো জাসপ্রিত। কর্ণকুহরে পৌঁছালো মেইলি স্বর। তাহলে আমার সাথে মাস্টারের মতো কেন করেন উনি? কেন আমাকে ধমক দেন? তৌসিফ আশ্চর্য হয়ে বলল, ভাইয়া তোমাকে বকে কখন? আমরা তো দেখলাম না। আপনাদের সামনে বকে নাকি? আমাকে একা পেলে নীতি বাক্য ঝেড়ে দেয়। চমকে গেল জাসপ্রিত। নিচে দেখলো ভাই বোনেরা ও তার প্রিয়দর্শিনী জড়ো হয়েছে। কি নিয়ে কথা বলছে তারা? বোধগম্য হলো না জাসপ্রিতের। কফির মগ হতে দাঁড়িয়ে রইল সে। শুনতে লাগলো, একা পেলে? তুমি এসব কি বলছো? মানছি ভাইয়া গম্ভীর স্বভাবের, একটু রাগী, তাই বলে তোমাকে? জেরিনের চেহারায় অবিশ্বাসের ছাপ শোভা পাচ্ছে।
এ দেখে আঁচল বলল। আপু আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে ওনাকেই জিজ্ঞেস করে দেখো। তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে তৌসিফ বলল। কি যে বলো না আঁচল, ভাইয়ার ডেরায় গিয়েও ভাইয়ার কাছে জবাবদিহিতা করব? ইম্পসিবল। আমি কিন্তু সত্যি বলছি, হ্যাঁ। আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেল জাসপ্রীত। এ কি শুনছে সে? ওর নামে ওরই ভাই বোনদের কাছে বিচার দিচ্ছে মেয়েটি। সাহস আছে তো? মুখশ্রী কঠিন হয়ে উঠল জাসপ্রীতের। হয়তো তুমিই ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই ভাইয়া, মানছি আমি এখনো প্রাপ্তবয়স্ক হইনি, তাই বলে বাচ্চা নই যে উনি আমাকে পড়ার জন্য বকবেন। আমি তো ওনাকে ঠিকভাবে চিনিও না। গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে হঠাৎই জিনিয়া চমকে উঠল। তুমি অ্যাডাল্ট নাও? 18 হয়নি? কি? হঠাৎ এহেন প্রশ্ন বুঝে উঠতে পারল না আঁচল। বলছি তোমার বয়স 18 হয়নি? না, 2 দিন পর আমার জন্মদিন, 18 হবে তখন। কেন? আশ্চর্যজনিত হয়ে গেল জাসপ্রীত। ভাই বোনরাও চমকে উঠেছে। তোমার এখনো 18 হয়নি? 2 দিন পর বার্থডে। ইউ মিন টু সো তুমি আর আমার 3 মাসের জুনিয়র? ও মাই আল্লাহ! শেষমেশ তার প্রিয়দর্শিনী কিনা আদরের ছোট বোনের চেয়েও ছোট। ছি, এ কি হয়ে গেল? তুমি তাহলে আমার বড়? জানতাম না তো। আমার জন্মদিন তো এই তো 2 দিন পর, আমি তাহলে তোমার ছোট? আঁচল তো হাসছে, কিন্তু আজওয়াদ ইবতিসাম জাসপ্রীত হতবিহ্বল হয়ে গেছে। মগের অন্দরে ঠান্ডা হয়ে যাচ্ছে কফি। সেদিকে তার ধ্যান নেই, সে তো বিস্ময়ের চূড়ায় অবস্থান করছে। ঘুমে বিভোর হয়ে রয়েছে আঁচল। ঘুমের ঘোরে হালকা হালকা অনুভব করছে ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ। মুখের উপর দিয়ে বুলিয়ে চলেছে হাত দুটো। বিরক্ত বোধ করে হাত দুটো সরিয়ে দিল আঁচল। তবুও স্পর্শ দূর হলো না। আঁচল শরীরে ভালো মতো কাঁথা জড়িয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ল। এবার চুলে টান অনুভব করছে সে। ঘুমের ঘোরে বিরক্তি প্রকাশ করলো আঁচল। উফ মা! কেউ সারাই দিল না, বরং কর্ণকুহরে পৌঁছালো অদ্ভুত কিছু শব্দ। পিঠের কাছেও নরম কিছু অনুভূত হচ্ছে। প্রচণ্ড বিরক্ত হয়ে আঁখি পল্লব মেলে তাকালো আঁচল। পেছনে ঘুরে তাকাতেই বিরক্তি দূর হয়ে দেখা দিল প্রশান্তির পরশ। তুতুল সোনা। হাত বাড়িয়ে তুতুলকে বাহু জুড়ে আবদ্ধ করে নিল আঁচল। তুতুলও তার ছোট ছোট হাত দিয়ে আঁচলের গলা জড়িয়ে ধরল। উষ্ণ স্পর্শে তুতুলের মুখখানি ভরিয়ে দিল আঁচল। খিলখিল করে হেসে উঠল তুতুল সোনা। আধো আধো বুড়িতে কথা বলতে লাগলো। আমার তুতুল সোনা, সকাল সকাল বুবুর কাছে চলে এসছো। তুতুলের এই তুলতুলে গালে চুমু এঁকে দিল আঁচল। বিনিময়ে আঁচলের কোমল গালে জিভ দিয়ে ভিজিয়ে দিল তুতুল। আঁচল হেসে উঠল। তখনই কর্ণকুহরে পৌঁছালো সমস্বর। হ্যাপি বার্থডে টু ইউ আঁচল বউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের শুভেচ্ছা শুনে চমকে গেল আঁচল। কিছু বুঝতে না পেরে তুতুলকে কোলে নিয়ে উঠে বসলো সে। বেশ আশ্চর্য হয়ে উঠল। হাটের ঠিক সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে ওর সাগরেদরা। মেয়েদের হাতে লাভ আকৃতির বেলুন, ছেলেদের হাতে কয়েক রকমের ফুল। সমস্বরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে ওরা। প্রিয় সাথীদের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল আঁচল। ছলাছল করে উঠল ওর আঁখি যুগল। বুবু হ্যাপি বার্থডে টু ইউ, এটা তোমার লেগা। হাতে থাকা জবা ফুলটি এগিয়ে দিয়ে বলল রবি। আঁচল মিষ্টি হাসি উপহার দিয়ে ফুলটি গ্রহণ করল। কনিষ্ঠ সদস্য পল্টু তো হাতে থাকা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বেশ ভাব নিয়ে বলল, বুবু আই লাভ ইউ। চমকে উঠে একসাথে হেসে উঠল ওরা সকলেই। ওরে আমার পল্টু, আই লাভ ইউ টু। বলেই গোলাপটি গ্রহণ করলো আঁচল। মনে টুম্পা এগিয়ে গেল আঁচলের পানে। ওর পাশে বসে ওকে জড়িয়ে ধরল। মিষ্টি হেসে আঁচলও দু হাতে ওদের দুজনকে জড়িয়ে ধরল। কক্ষের দরজায় দাঁড়িয়ে এমন দৃশ্য মুগ্ধ নয়নে অবলোকন করলো সাজিদ ও শাহেদা। চক্ষু ছলছল করছে শাহেদার। মাকে খেয়াল করে আঁচল জেগে উঠল। মা, ভাইয়া, তোমরা দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। সাজিদ দুষ্টুমি করে বলল, আমরা বরং পরেই আসি, তোরা আপাতত কোলাকুলি করতে ব্যস্ত, ডিস্টার্ব করতে চাই না। আহ্লাদি স্বরে আঁচল বলল, ভাইয়া কি যে বলো না, আমরা কোলাকুলি করছি না, আর তুমিও আমাদের ডিস্টার্ব করছো না, আসো তো। বলেই বাচ্চাদের মতো 2 হাত বাড়িয়ে দিল আঁচল। আর মানা করলো না সাজিদ।
এগিয়ে গেল বোনের পানে। ওকে দেখে মনি ও টুম্পা উঠে একপাশে দাঁড়ালো। বোনের ডান পাশে বসলো সাজিদ। আঁচল দুহাতে ভাইয়ের গলা জড়িয়ে ধরল। ছলছল করে উঠল সাজিদের আখি যুগল। দীর্ঘ সময় নিয়ে চুমু খেল বোনের ললাট কার্নিশে। মৃদুস্বরে বলল, শুভ জন্মদিন আমার বনুটা। আল্লাহ তালা তোকে সমস্ত খুশি দিয়ে ভরিয়ে দিক। জীবনে বড় হ বনু। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু ভাইয়া। জনস্বরে কথা বলেই আরেকটু শক্ত করে আলিঙ্গনে আবদ্ধ হলো আঁচল। তার নেত্রকুঞ্জে ইতিমধ্যেই সিক্ত হয়ে গিয়েছে। ছেলেমেয়ের এমন মুহূর্ত দেখে শাড়ির আঁচলে চোখ মুছলেন শাহেদা। ধীর পায়ে এগিয়ে গেলেন ওদের দিকে। দুঃসন্তানের মাথায় হাত বুলিয়ে তাদের ললাটে অধর ছুঁয়ে দিলেন। মমতাময়ী মায়ের স্পর্শ পেয়ে আঁচল ভাইকে ছেড়ে দিল। দুহাতে জড়িয়ে ধরল মায়ের কটিদেশ। মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে শাহেদা বললেন, কত বড় হয়ে গেল আমার মেয়েটা। ছোট্ট আঁচল এখন 18 বছরের হয়ে গেল। আমার সোনা মেয়েটা, আল্লাহ তোকে দীর্ঘ আয়ু দান করুক, হাসি খুশিতে ভরিয়ে উঠুক আমার মেয়েটার ভবিষ্যৎ। আমিন। আঁচলের দীঘল কালো কেশে অধর স্পর্শ করলেন শাহেদা। আঁচলে সাগরেদরা প্রাণ ভরে এমন দৃশ্য দেখছে। আবেগপ্রবণ মুহূর্ত স্বাভাবিক করে তুলতে আঁচল মাকে ছেড়ে দিল। নিজেকে সামলিয়ে নিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, ও মা, জন্মদিনের শুভেচ্ছা তো অনেক হলো, এবার আমার ক্ষুধা লেগেছে, তো খাবার দাও। কথাটা শুনে তুতুল সোনা মুখ দিয়ে অস্ফুট স্বরে কিছু বলে উঠল। সে এতক্ষণ আঁচলের পেছনে বসে বালিশ নিয়ে খেলা করছিল। তুতুলে অস্পষ্ট কথা শুনে হেসে উঠল সাজিদ। মাকে বলল, মা, জলদি খাবার বাড়ো। আমাদের তুতুল সোনারও তো খিদা পেয়েছে। তখন তুতুল উ করে উঠল। আর সবাই বুঝছে তুতুল বোধহয় সায় দিল। হেসে উঠল সকলেই। শাহেদা তাড়া দিয়ে বললেন, হ্যাঁ যাচ্ছি, তোরা আয়। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, সবার জন্য পায়েস রান্না করেছি। পায়েস? জিভে পানি চলে এলো ছোটদের। আঁচল তো তাড়াতাড়ি করে খাট থেকে নেমে গেল। মাকে বলল, মা তুমি তাড়াতাড়ি পায়েস রেডি করো, আমি আসছি, আমার জন্য কিন্তু বেশি দিবে। বলি ব্যস্ত পায়ে রুম হতেই প্রস্থান করলো আঁচল। শাহেদা বিড়বিড় করে বলে উঠলেন, পাগলি মেয়ে আমার। বাড়ির আঙিনায় কাঠের চৌকিতে বসে রয়েছে আঁচল ও ওর সাগরেদরা। তুতুল বসেছে আঁচলের কোলে। সকলে মিলে পায়েস খাচ্ছে। আঁচল নিজে 1 চামচ খাচ্ছে ও তুতুলকে 1 চামচ খাইয়ে দিচ্ছে। আঁচলের হয়তো খেতে অসুবিধা হচ্ছে, এই ভেবে মনি বোনকে ডাকলো। তুতুল, আমার কোলে আয় বোন, বুবুর লগে খাবি। তুতুল ভু করে উঠল। তারপর ওরা ভাবছে বাধা দিল বোধহয় তুতুল। আঁচল হেসে পড়ল, এই তো তুতুল সোনা একদম ঠিক বলেছে। ভু, সে যাবে না। এই মনি, তুই চুপচাপ খা তো, আমাদের বিরক্ত করিস না। বুবু, আমি বিরক্ত করতাছি না, আমি তো তোমার লেগাই। মিনমিনে গলায় বলল মনি। আঁচল অমত করে বলল, আমি ঠিক আছি, অসুবিধা হচ্ছে না, তুই খা, তুতুল আমার কাছেই আছে। মুখে পায়েস লেপটে তুতুল হেসে উঠল। আঁচল নরম ছোটে কাপড় দিয়ে তুতুলের মুখ মুছে দিল। 1 চামচ পায়েস মুখে দিয়ে খেয়ে নিল। উচ্চ গলায় মাকে বলল, আমার সোনা মা, পায়েসটা ফাটাফাটি হয়েছে। লাভু। রশ্মি ঘর থেকে শাহেদা কপট রাখতে খেয়ে বললেন, পাজি মেয়ে, দুষ্টুমি না করে চুপচাপ খা। খাচ্ছি তো মা, আমি তো শুধু তোমাকে লাভ ইউ বললাম। লাভ ইউ মা। শাহেদা নিঃশব্দে হেসে উঠলেন। এবার মন দিলেন রান্নায়। জন্মদিন তো, মায়ের কথায় আজ তাড়াতাড়ি গোসল সেরে নিল আঁচল। নিজ কক্ষে গামছা দিয়ে ভেজা চুলগুলো মুছে নিচ্ছিল। তখনই শুনতে পেল পরিচিত কিছু কণ্ঠ। অধরকোণ প্রসারিত হলো আঁচলের। দ্রুত ভেজা চুলগুলো মুছে নিল সে। টানা টানা আখি যুগল রাঙালো কাজল কালো রেখায়। ঠোঁটে লাগালো লিপ বাম। ব্যাস, মেরজ আঁচল তৈরি। শাড়ির আঁচল ঠিকঠাক করে কক্ষ হতে বেরিয়ে এলো আঁচল। আঙ্গিনায় দেখা মিলল পরিচিত মুখগুলোর। তারাও আঁচলকে লক্ষ্য করলো। সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ আঁচল, হ্যাপি বার্থডে টু ইউ। খুশির ছাপ ফুটে উঠল আঁচলের মুখশ্রীতে। হাসি মুখে এগিয়ে গেল সম্মুখে। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সোনাতুরির তরুণ সদস্যরা। যিনি আজ ছুটে এসে আলিঙ্গন করলো আঁচলকে। আঁচল প্রথমে কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলিয়ে নিল। সেও হাসি মুখে জড়িয়ে ধরল সখীকে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড।
হাসি মুখে একে অপরের হতে সরে দাঁড়ালো দুই সখী। লাবণ্য বলল, আছো, হ্যাপি বার্থডে ডিয়ার। ধন্যবাদ আপু, অবশেষে আমাদের বাড়িতে পা পড়লো আপনাদের। আমার কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৌসিফ দুষ্টুমি করে বলল, আচল, আর কত ধন্যবাদ দিবে? আমার তো পেট ভরে গেল, এরপর নাস্তা খাবো কি করে? হেসে উঠল আঁচল ও উপস্থিত সকলেই। ভাইয়া চিন্তা নেই, পেটে জায়গা না থাকলে কি হবে, আপনার নাস্তা প্যাক করে দেবো তো, বাড়ি গিয়ে না হয় খাবেন। তৌসিফ এসে বলল, নট ব্যাড। তবে তাই হোক, তুমি ইচ্ছে মতো ধন্যবাদ দিতে থাকো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আঁচল ও বাকিরা হেসে উঠল। তখন রবি ও বাবু এসে দাঁড়ালো আঁচলের পাশে। রবি বলল, আপনারা দাঁড়ায় আছেন কেন? চেয়ারে আনছি, বহেন। আঁচল সম্মতি পোষণ করে বলল, বসুন আপনারা। আরে না, আমরা ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না। জেন চুপচাপ পাশে দাঁড়িয়ে চোখ বুলিয়ে চলেছে আশেপাশে, নিভৃতে খুঁজে বেড়াচ্ছে কাঙ্ক্ষিত মানুষটিকে, কিন্তু দেখা মিলছে না তার। আপু ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বসুন। হ্যাঁ বসছি। কথাটা শেষ করতেই পারল না তৌসিফ। তোর মধ্যে দেখা মিলল মানুষটির, যিনি একগাল হেসে বলল, এই তো এসে পড়েছি। কে এসেছে? উৎসুক নয়নে ডান পাশে তাকালো আঁচল। চোখে চোখ পড়ল দুজনার। থমকে গেল সময়। মুগ্ধ নয়নে তার প্রিয়দর্শিনীকে দেখতে লাগলো জাসপ্রির। নেভি ব্লু রঙের একটি শাড়ি দেহে জড়িয়েছে আঁচল, যার পাড় গোলাপি রঙের। শাড়ির লম্বা আঁচল ছেড়ে রেখেছে সে। সিক্ত দীঘল চুলগুলো পিঠময় ছড়িয়ে রয়েছে। টানা টানা আঁখি যুগল কাজল কালো রেখায় রাঙানো। অধরে লিপ বামের প্রলেপ। ব্যাস এতটুকুই। প্রিয় রমণীর এহেন রূপ দেখে ঘোর লেগে গেল জাসপ্রিরের। স্থানকাল ফুলে ধীর পায়ে সে এগোতে লাগলো তার প্রিয়দর্শিনীর পানে। আঁচল স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেথায়। নিজেকে যেন হারিয়ে ফেলেছে আজ। বাদামি রঙা ওই আঁখিতে হারিয়েছে নিজেকে। ভুলে গেছে দৃষ্টি সরিয়ে নিতে। ধীর পায়ে আঁচলের মুখোমুখি হলো জাসপ্রির। তরুণ সদস্যরা তো নিজেদের মধ্যে মগ্ন, টেরও পেল না এদিকে কি থেকে কি হয়ে চলেছে। চোখে চোখ রেখে পেরিয়ে গেল খানিকটা সময়। তখনই নাস্তার প্লেট হাতে এখানে উপস্থিত হলেন শাহেদা ও টুম্পা। আঁচল, শাহেদার ডাক শুনে ঘোর কেটে গেল জাসপ্রির ও আঁচলের। দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল আঁচল। শাহেদা এসে ওর পাশে দাঁড়ালেন। কানের কাছে মৃদু স্বরে বললেন, তুই কি রে, অতিথিদের এখানে এভাবে দাঁড় করিয়ে রেখেছিস? মা আমি তো। মায়ের আগত দৃষ্টি দেখে চুপ হয়ে গেল আঁচল। আসসালামু আলাইকুম আন্টি। পরিস্থিতি অনুকূলে আনতে সালাম দিল জাসপ্রির। শাহিদা খুশি হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি বাবা। তোমরা দাঁড়িয়ে কেন, বসো। আমার মেয়েটাও না সঙ্গী পেলে সব ভুলে গল্প জুড়ে দেয়। আর চোখে আঁচলকে দেখে জাসপ্রির বলল, ইটস ওকে আন্টি, আমরা বসছি, আপনিও বসুন। আজ জাসপ্রিরের মুখে একসাথে এত বাক্য শুনে বেশ চমকে উঠল ওর ভাই বোনেরা। মুখ চাওয়াচি করলো একে অপরের সনে। শাহেদা মিষ্টি এসে বললেন, আমি এই তো ঠিক আছি বাবা, তোমরা বসো। ওনার কথা ফেলতে পারলো না ওরা। চেয়ার টেনে বসে পড়লো। মেয়েরা বসলো কাঠের চৌকিতে। সামনে রাখা ছোট টুলে নাস্তার ট্রে রাখলেন শাহেদা। টুম্পা রাখলো জগ ও গ্লাস। লাবণ্য অমায়িক সুরে বলল, আন্টি কষ্ট করে এসবের কি দরকার ছিল? সে কি কথা মা, তোমরা আজ প্রথমবারের মতো আমার বাড়িতে এলে। আগে থেকে তো জানতাম না, তাই বেশি কিছু করতে পারলাম না। আন্টি এসবের দরকার ছিল না, আমরা তো আঁচলের সাথে জাস্ট দেখা করতে এসেছিলাম। মিষ্টি মেয়েটির আজ জন্মদিন, না এসে পারলাম না। তৌসিফের মিষ্টি বুলি শুনে ভ্রু কুচকে গেল জাসপ্রিরের। তীক্ষ্ণ দৃষ্টিতে সে অবলোকন করলো চাচাতো ভাইয়ের হাসি হাসি মুখখানা। শাহিদা খুশি হয়ে বললেন, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি বাবা। আঁচলকে কয়েকবার বলতে চেয়েছিলাম তোমাদের আনার কথা, কিন্তু পরে ভাবলাম। শাহিদা মুখখানি দেখে নাসিম কিছু একটা বুঝতে পারল। সে বলল, আমরা আসবো না তাই তো? আন্টি আমরা বুঝতে পারছি আপনি এমনটা ভেবেছিলেন, তবে ব্যাপারটা তা না। আমরা তো আপনার সন্তান তুল্য। নানাজনের মুখে আপনাদের কথা অনেকবার শুনেছি। মনিরুল স্যার দাদাজানের প্রিয় একজন ছিলেন। ওনার অকাল মৃত্যুতে বেশ ব্যথিত হয়েছিলেন দাদাজান।
আপনারা তো দাদাজানেরও কাছের মানুষ। শুনেছি তো দাদাজানের মুখে। আমাদের অবর্তমানে আপনারাই তো ওনাকে দেখে রেখেছেন। আমরা তো আর মাত্র কিছুদিন আছি। আজ সুযোগ পেয়ে ভাবলাম দেশের জন্য শহীদ পিআই মনিরুল স্যারের ফ্যামিলির সাথে দেখা করে নেই। ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। শাহেদা বেশ খুশি হলেন জাসপ্রিরের গোছানো কথাবার্তা শুনে, তবে আবেগতাড়িত হয়ে পড়লেন মরহুম স্বামীর কথা স্মরণ করেই। আঁচল বা পাশে মুখ ঘুরিয়ে নেত্রকোণ হতে অশ্রুবিন্দু মুছে নিল। ভাই বোনরা তো আজ জাসপ্রিরের অন্য এক রূপ দেখতে পাচ্ছে। তাদের ভাইয়া একসাথে এত কথা বলতে পারে জানাই ছিল না ওদের। কি দুঃখ, কি দুঃখ। শাহেদা ট্রে হতে চায়ের কাপ তুলে নিলেন, জাসপ্রিরের দিকে এগিয়ে দিয়ে বললেন, না বাবা। ইচ্ছে ছিল না, তবুও শাহেদার কথা ফেরাতে পারল না জাসপ্রির। মৃদু হেসে চায়ের কাপ হাতে নিল। শাহেদা আঁচল একে একে সবার হাতে চায়ের কাপ দিল। মিষ্টি হাসি উপহার দিল ওরা। তপ্ত মধ্যাহ্ন প্রহর, খাবার ঘরে টেবিলের উপর খাবার পরিবেশন করে রাখছে আঁচল। সাথে রয়েছে মণি ও লাবণ্য। হাসি মুখে লাবণ্য কিছু বলছে আর তার শুনে হেসে উঠছে আঁচল। তখন মোবাইলে কথা বলতে বলতে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলো জাসপ্রিন। উঠোনের মধ্যিখানে রাখা কাঠের একটি চেয়ার টেনে তাতে বসে পড়ল সে। কথা বলা শেষে কল কেটে দিল। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎই দৃষ্টি পড়ল খাবার ঘরের দিকে। উন্মুক্ত দরজা দিয়ে দেখা মিলছে প্রিয়দর্শিনী। থমকে গেল জাসপ্রির। হাসি মুখে খাবার পরিবেশন করছে এবং কথা বলছে আঁচল। তার পার্শ্ব দিক দেখতে পাচ্ছে জাসপ্রিন। কানে গুজে রাখা ছোট কাঠগোলাপের ছোঁয়ায় যেন আরো মোহনীয় লাগছে তার প্রিয়দর্শিনীকে। মোবাইল হাতে মুগ্ধ নয়নে আঁচলকে দেখতে লাগলো জাসপ্রির। দৃষ্টি নিবদ্ধ হলেও প্রিয়দর্শিনী হাস্যোজ্জ্বল অধরে। মন্ত্রমুগ্ধের ন্যায় সে হাসি মাখা মুখশ্রী দেখতে লাগলো জাসপ্রির। হঠাৎই ধ্যান ভঙ্গ হলো তার। দরজার দিক হতে সরে গিয়েছে আঁচল। ওখানে এখন মণি দাঁড়িয়ে। হঠাৎই প্রিয়দর্শিনী সরে যাওয়ায় কিঞ্চিত বিরক্ত হলো জাসপ্রির। চেয়ার টেনে উল্টো ঘুরে বসলো সে। সমস্ত ধ্যান জ্ঞান দিল মোবাইলে। খাবার ঘরে খেতে বসেছে জাসপ্রির ও তার ভাই বোনরা। আঁচল ও শাহেদা খাবার পরিবেশন করে দিচ্ছে। শহুরে অতিথিদের জন্য যথাসাধ্য আয়োজন করেছেন শাহেদা। মেনুতে রয়েছে পোলাও, গরুর মাংস, ইলিশ মাছ, রুই মাছ, ডিম ভুনা, বেগুন ভাজা, পায়েস। শাহেদা নাসিমের প্লেটে ইলিশ মাছ তুলে দিচ্ছে। তখন নাসিম বলল, আন্টি, আমরা নিয়ে নিব, আপনিও বসুন আমাদের সাথে। শাহেদা মৃদু হেসে বললেন, তোমরা খাও বাবা, আমরা এই তো বসবো। তোমরা তৃপ্তি সহকারে খাও। কিছু লাগলে বলো, কিন্তু লজ্জা পেও না। এটা কোনো কথা হলো আন্টি? বার্থডে গালের জন্য আমরা কিছু করতে পারলাম না, উল্টো তার বাড়িতেই দাওয়াত খাচ্ছি। তাতে কি হয়েছে ভাইয়া? জন্মদিনের দিন বার্থডে গার্লের বাড়িতেই তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তাই না? আঁচলের কথায় মাথা নেড়ে সম্মতি পোষণ করলো তৌসিফ। শাহেদা খেয়াল করলেন জাসপ্রির খুব কমই খাচ্ছে। তিনি বললেন, এ কি বাবা, তোমার প্লেটটা তো প্রায় খালি, একটু মাংস দেই? অমায়িক সুরে জাসপ্রির বলল, না আন্টি, আর লাগবে না। মাছ মাংস আমি একটু কমই খাই। থ্যাঙ্কস এত কিছুর জন্য। শাহেদা মিষ্টি হাসি উপহার দিলেন। আর আঁচল, সে তো আরেক দিকে মুখ ফিরে ভেঙচি কেটে দিল। এ সময় দরজার বাইরে এসে দাঁড়ালো ঘরমাক্ত সাজিদ। হাতে তার ব্যাগ। দরজার বাহির হতে আঁচলকে ডাকলো সে। বনু। সাজিদের কণ্ঠ শুনে আঁচল ও শাহিদা তাকালেন ওর দিকে। আর হৃদস্পন্দন বেড়ে গেল জেরিনের। খাওয়া বন্ধ করে ঠায় বসে রয়েছে সে। ভাইয়া। আঁচল গিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। সাজিদ ক্লান্ত মুখে হাসির রেখা ফুটিয়ে ব্যাগ হতে 2 লিটারের 7 আপের বোতল বের করলো। মৃদুস্বরে বলল, এটা ভেতরে নিয়ে যা, মেহমানদের দেশ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ক্লান্ত শরীরে নিজ রুমের দিকে পা বাড়ালো সাজিদ। 7 আপ নিয়ে খাবার ঘরে পার্শ্ববর্তী রুমে গেল আঁচল। আরও একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আঁচলকে উপহার দিল তৌসিফ ও ভাই বোনেরা। এই মুহূর্তে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে রয়েছে তারা। ভাইয়া, এসবের আবার কি দরকার ছিল? আপনারা আজ প্রথমবারের মতো আমাদের বাড়িতে এলেন, এটাই তো আমাদের জন্য অনেক। আপত্তি জানিয়ে তৌসিফ বলল, তা বললে তো হবে না ছোট বোন, আমরা বহু বছর পর সবাই মিলে এবার গ্রামে এলাম। এখানে আসার আগে ভাবিনি এত সুন্দর সময় কাটবে এখানে। তুমি ছিলে, তোমার বন্ধুরা ছিল, তোমাদের সাথে বেশ ভালো সময় কেটেছে আমাদের। আমরা তো আর মাত্র একদিন আছে, তারপর ফিরে যাচ্ছি। জানি না আবার কবে দেখা হবে।
যাওয়ার আগে এই বোনটার জন্য ছোট্ট একটি উপহার। প্লিজ না করো না। তসফির কথায় মুগ্ধ হলো আঁচল, আর আপত্তি জানাতে পারল না। সাদরে উপহারগুলো গ্রহণ করলো সে। মিষ্টি এসে জানালো ধন্যবাদ। উপহারগুলো নিয়ে নিজ রুমে প্রবেশ করলো আঁচল। পড়ার টেবিলের উপর উপহারগুলো রাখছিল সে। হঠাৎই ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল তার। পেছনে অনুভব করতে পারছে কারোর অস্তিত্ব। পেছন ঘুরে তাকালো সে। চরম আশ্চর্য হলো সামনে থাকা মানুষটিকে দেখে। তোতলাতে তোতলাতে বলল, আপনি এখানে কি করছেন? জবাব দিল না জাজবির। ধীর পায়ে এগোতে লাগলো আঁচলের পানে। জাজবিরকে এগোতে দেখে ঘাম ছুটে গেল আঁচলের। ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে তার হৃদস্পন্দন। তৎক্ষণাৎ দৃষ্টি নত করে নিল সে। ধীর পায়ে সেও পিছু হটতে লাগলো। জাজবির এক কদম এগোচ্ছে তো এক কদম পিছিয়ে যাচ্ছে আঁচল। পিছিয়ে যাচ্ছ কেন? গম্ভীর স্বর শুনে কেঁপে উঠল আঁচল। তবু থেমে গেল না সে। আরেক কদম পিছিয়ে যেতে নিল। আঘাত লাগতে চলেছিল কাঠের চেয়ারের সনে, কিন্তু বাধাপ্রাপ্ত হলো তৎক্ষণাৎ। ওর বাম হাত ধরে এক টানে ওকে নিজের নিকটে নিয়ে নিল জাজবির। একটুর জন্য জাজবিরের প্রশস্ত বক্ষপটে আছড়ে পড়েনি আঁচল। ভয়ে কম্পিত হচ্ছে তার কোমল দেহটি। দুহাতে খামচে ধরেছে জাজবিরের শার্টের উদর অংশ। ওর উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে জাজবিরের বক্ষপটে। জাজবিরের ডান হাত অবস্থান করছে আঁচলের পৃষ্ঠদেশ ছড়িয়ে থাকা কেশরাশির মাঝে। বাম হাতটি আলতোভাবে রেখেছে তার প্রিয়দর্শিনীর কোমরে। শিউরে উঠল আঁচল। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? যেতে দিন আমায়। কিচ্ছুটি বলল না জাজবির। সে তো ব্যস্ত প্রিয়দর্শিনীর মোহনীয় রূপ অবলোকন করতে। নত আখি পল্লব, লালাভ আভায় আচ্ছাদিত কপল, কম্পিত ওষ্ঠাধর। মোহাচ্ছন্ন হয়ে পড়েছে সে। ঘোরের মধ্যে কোমরে রাখা বাম হাতটি শক্ত করে আঁচলকে আরেকটু সন্নিকটে টেনে নিল জাজবির। শির দ্বারা বরাবর তড়িৎ প্রবাহ বয়ে গেল আঁচলের। ঘাবড়ে গিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টায় মত্ত হলো সে। এতে হিতে বিপরীত হয়ে গেল। আকস্মিক নড়াচড়ায় ভারসাম্য বজায় রাখতে পারল না মহাচ্ছন্ন জাজবির। প্রিয়দর্শিনীকে বাহুবন্ধনে আবদ্ধ করে খাটের উপর পড়ে গেল। আঁচল মুখ থুবড়ে পড়ল জাজবিরের বক্ষপটে। প্রশান্তির পরশ বয়ে গেল জাজবিরের অন্তরে। প্রথমবারের মতো তার আঁচল ঠাঁই পেল বক্ষপিঞ্জরের ঠিক মধ্যিখানে। দুহাতে প্রিয়দর্শিনীকে আগলে ধরল জাজবির। আবেশে সিক্ত হয়ে আঁচলের আঁখি মুদিত হলো। আদরে বিড়াল ছানার মতন পড়ে রইল জাজবিরের বুকে। কেটে গেল মিনিট খানেক। আঁচলের বা গালে আলতো করে হাত রেখে ওর মুখখানি তুলে ধরল জাজবির। ধীরে ধীরে আঁখি পল্লব মেলে তাকালো আঁচল। চোখে চোখে হলো অব্যক্ত আলাপন। বাম হাতটি পৃষ্ঠদেশে স্থাপন করে জাজবিরের দৃষ্টি পড়ল আঁচলের ডান কানে গুজে রাখা কাঠগোলাপটির পানে। আলতো হাতে কাঠগোলাপটি নিয়ে নিল জাজবির। মুগ্ধ নয়নে আঁচলকে অবলোকন করে সে সিদ্ধান্তে উপনীত হলো। আলতো ছোঁয়ায় আঁচলের বা কানে কাঠগোলাপটি গুজে দিল সে। আবেশিত নয়নে সবটুকু দেখল আঁচল। কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল না। প্রিয়দর্শিনীর মোহনীয় রূপ দেখে অধরকোণ প্রসারিত হলো জাজবিরের। মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে সে বলল, বিউটিফুল। আকস্মিক জাজবিরের কণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে এলো আঁচল। হুঁশ ফিরতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল তার। মোড়ামুড়ি শুরু করে দিল জাজবিরের বাহুবন্ধন হতে মুক্ত হওয়ার জন্য। বক্র হেসে বাঁধন আলগা করল জাজবির। তৎক্ষণাৎ উঠে পড়ল মেহরুজ আঁচল। জাজবিরের সনে দৃষ্টি মেলাতে পারল না আর। তাড়াহুড়া করে বেরিয়ে গেল কক্ষ হতে। ধীরে সুস্থে উঠে বসল জাজবির। অধরকোণে ফুটে উঠেছে তৃপ্তিকর এক হাসির রেখা। আঙিনায় দাঁড়িয়ে হ্যান্ডশেক করল জাজবির ও সাজিদ। সাজিদ মিষ্টি হেসে বলল, আপনি এসেছেন, খুব খুশি হয়েছে ভাইয়া। দাদাজানের মুখে আপনার কথা অনেক শুনেছি, কখনো দেখা করার সৌভাগ্য হয়নি। আজ আপনিও এসেছেন, আমরা খুব খুশি হয়েছি ভাইয়া। জাজবির মৃদু হেসে হাত ছাড়িয়ে বলল, তোমাদের সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো। ভালো থেকো তোমরা। নিজের ও পরিবারের খেয়াল রেখো। কোনোরূপ সমস্যা হলে দাদাজান কিংবা আমায় জানাবে। কন্ট্যাক্ট নাম্বার তো আছেই। জি। ওরা দুজন কথায় ব্যস্ত। খানিকটা দূরে রসুই ঘরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছে আঁচল। ভেঙচি কেটে একাকী বলতে লাগলো, ওহ, অসভ্য লোকটার মুখে আজ ফুল ঝুড়ি ফুটেছে। কথা বলেই চলেছে। অন্য সময় তো মুখের সামনে
অ্যাটম বোমা ফাটালেও কথা বলে না, পারে শুধু হুমকি দিতে। গোমরা মুখ বনু হলো একটা। আঁচল তো একাকে বকবক করেই চলেছে, কিন্তু জেরিন সে তো মুগ্ধ নয়নে বড় ভাইয়ের সাথে সাজিদের কথোপকথন দেখছে। চোখ ফেরাতেই পারছে না, তাকিয়ে রয়েছে মুগ্ধ নয়নে। অপরাহ্নের শেষ প্রহরে মিঠো পথ ধরে ধীর পায়ে হেঁটে চলেছে আঁচল। মাথার ঘোমটাটা টেনে রেখেছে, মলিন হয়ে রয়েছে মুখখানি। সম্মানের সহিত কবরস্থানে প্রবেশ করল। খানিকটা দূরে দাঁড়িয়ে দৃশ্য দেখতে পেল জাসপ্রিন। পাশে দাঁড়িয়ে থাকা পিএ রাশিদকে বলল প্রস্থান করতে, সে আসছে। সম্মতি জানিয়ে বিদায় নিল রাশিদ। জাসপ্রিন এগুলো কবরস্থানের দিকে। বেশ পুরনো একটি কবর। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজও টিকে রয়েছে উঁচু ডিবির ন্যায় কবরটি। অন্ধকারে নিমজ্জিত কবরের চিরনিদ্রায় শায়িত রয়েছে প্রিয় মানুষটি। হাঁটু গেড়ে পাশে বসে পড়ল আঁচল। ছলছল করছে আখি যুগল। একটু টোকা দিলেই বুঝি গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু। বাবার কবরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। নিভৃতে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। আবেগপ্রবণ হয়ে কবরের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, তুমি কেমন আছো? অন্ধকার কবরে খুব কষ্ট হচ্ছে? অনেক গরম পড়েছে তো, তোমার কষ্ট হচ্ছে তাই না? তুমি তো গরম সইতে পারতে না, অতিষ্ঠ হয়ে পড়তে। তাহলে এতগুলো বছর ধরে কিভাবে আছো? কষ্ট হচ্ছে না তোমার? আমার তো খুব কষ্ট হয় জানো, যখনই উপলব্ধি করি তুমি আর নেই। বিশ্বাস করো, আমার দমটা আটকে আসে। আমি না তোমার রাজকন্যা? তুমি কি করে পারলে তোমার রাজকন্যাকে একাকী ছেড়ে চলে যেতে? ও বাবা, তোমার বড্ড মনে পড়ে। বিশ্বাস করো, যখন মনি, টুম্পা, রবি ওদের বাবাকে দেখি, বাবার সাথে খুনসুটি করতে দেখি, তখন না আমার খুব কষ্ট হয় জানো, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। কিন্তু আমি তো পারি না। তুমি তো সবসময় আমাকে স্ট্রং থাকতে বলতে, কিন্তু তুমিহীন আমি বড়ই দুর্বল। তুমি তো আমার বাবা, আমার সর্বোত্তম নিরাপদ আশ্রয়স্থল। তুমিহীন এই সমাজে টিকে থাকা যে দায়। ও বাবা, এই সুজন ভাই আছে না, সে আমাকে খুব বিরক্ত করে জানো, বাজে কথা বলে। আজ তুমি তো নেই, তুমি থাকলে তোমার রাজকন্যাকে এইভাবে সইতে হতো না, তাই না? তুমি ঠিক সব সামলে নিতে। জানো বাবা, আমার না সামনেই টেস্ট পরীক্ষা। তুমি দোয়া করো, ঠিক আছে? আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। সবাই ভাবে আমি খারাপ স্টুডেন্ট, কিন্তু তুমি তো বলতে তোমার রাজকন্যা মেধাবী। জানো বাবা, তোমাকে ছাড়া না আমার একটু পড়তে ভালো লাগে না। আমার পড়ালেখার হাতে খড়ি তো তোমার কাছেই। সরয়, সরয়া, ক, খ এগুলো তো আমি তোমার কাছেই শিখেছিলাম। আজও পড়তে বসলে তোমায় খুব মনে পড়ে জানো। মনে হয় এই তো তুমি আমার পাশেই বসে আছো, আমার ভুল ত্রুটি শুধরে দিচ্ছ। তোমার বড্ড মনে পড়ে বাবা। আমাকে একা করে কেন চলে গেলে বাবা? তোমার রাজকন্যা তোমায় মিস করছে বাবা, সে কাঁদছে। তুমি এসে বুকে জড়িয়ে নেবে না বাবা? কান্না থামবে না আমার? ও বাবা, কিছু তো বলো বাবা। কাঁদতে কাঁদতে কবরের উপরে মাথা এলিয়ে দিল আঁচল। কেঁপে কেঁপে উঠছে ওর পৃষ্ঠদেশ। খানিকটা দূরে বৃক্ষতলে দাঁড়িয়ে এ দৃশ্য দেখল জাসপ্রিন। রক্তিম আভা ফুটে উঠেছে তার আখি যুগলে। দুহাত মুষ্টিমেয় করে এক করুণ দৃশ্য শুয়ে নিচ্ছে সে। প্রিয়দর্শিনীর চক্ষু হতে গড়িয়ে পড়া প্রতি বিন্দু অশ্রু তার হৃদয়ে তীরের মতো বিদ্ধ হচ্ছে, রক্তাক্ত করে তুলছে হৃদ অভ্যন্তরীণ। ইচ্ছে করছে ছুটে যেতে প্রিয়দর্শিনীর পানে, দু হাতে তাকে বক্ষে আবদ্ধ করে নিতে, চক্ষু পাতায় অধর ছুঁয়ে অশ্রু বিসর্জন বন্ধ করতে, আদরে আদরে তার প্রিয়দর্শিনীর সবটুকু দুঃখ কষ্ট কেড়ে নিতে। কিন্তু সে যে আজ অপারগ, বিন্দুমাত্র অধিকার থাকলে সে আর দাঁড়িয়ে রইত না, ছুটে যেত প্রিয়দর্শিনীর পানে। কবরে মাথা এলিয়ে দিয়ে অঝরে কাঁদছে আঁচল। তখনই বা কাঁধে অনুভব করলেও পুরুষালী হাতের ছোঁয়া। অশ্রুসিক্ত আঁচল পিছু ঘুরে জাপটে ধরল মানুষটিকে। অশ্রু বিসর্জন দিয়ে চলেছে অনবরত। আদরের ছোট বোনের এহেন অবস্থা দেখে সাজিদ নিজেও আবেগতাড়িত হয়ে পড়েছে। তবু নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সইতে পারল না জাসপ্রিন। বড় বড় কদম ফেলে প্রস্থান করলো সেটা হতে। আঁচলের পিঠে ডান হাত ও মাথায় বাম হাত বুলিয়ে চলেছে সাজিদ। ওকে কাঁদতে বাধা দিচ্ছে না, কাঁদুক আজ, সবটুকু দুঃখ প্রকাশ করুক, তবেই স্বাভাবিক হয়ে যাবে সে। রবির কিরণে উত্তপ্ত বসুন্ধরা। জেরিন ও জিনিয়া হেঁটে চলেছে মেঠো পথ ধরে। সুন্দর কিছু দৃশ্য বন্দি করছে ক্যামেরায়। আজকে দিনটাই তো আছে,
আগামীকাল তো ফিরে যাবে, আটকে পড়বে সেই শহুরে জীবনে। চাইলেও এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবে না, পারবে না গাছের পাতা ছুঁয়ে দিতে। দেখা হবে না সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার রূপ। মনটা খারাপ হয়ে গেল জিনিয়ার। তা খেয়াল করে জেরিন বলল, কি হয়েছে জেনি, মন খারাপ? কেন, কি হয়েছে? মনটা ভালো নেই আপু, কালকেই তো ফিরে যাচ্ছি। এই প্রথমবার একটা মাস গ্রামে ছিলাম, বিশ্বাস করো খুব খুব ভালো লেগেছে। এই গ্রামের দৃশ্য, মানুষগুলোকে খুব মিস করবো আপু। আমিও। আপু, আমি কিন্তু ঠিক করে ফেলেছি, এরপর থেকে কয়েক মাস পর পরই গ্রামে আসবো। ভাইয়াকে বলবো, ভাইয়া নিশ্চয় আমাকে নিয়ে আসবে। আমার না গ্রামটা খুব ভালো লেগেছে আপু। বোনের কথা শুনে জেরিন ঘর থেকে বেরিয়ে এলো, বলল, আমারও ভালো লেগেছে। তবে যাই বলিস না কেন, এই গ্রাম ঘোরার জন্য পারফেক্ট আছে, আমাদের মতো মানুষদের বসবাসের জন্য পারফেক্ট নয়। দিস প্লেস ইজ নট সুইটেবল ফর আস। জেনের কথায় পুরোপুরি সম্মত হলো না জিনিয়া, তবুও আপত্তি জানিয়ে কিছু বলল না, যাতে আপুর মন খারাপ না হয়। দুজনে হাঁটতে লাগলো মেঠো পথ ধরে। কিছু দূর দুজনে এগোতেই অধর কোণ প্রসারিত হলো জেরিনের। কিছুটা দূরে রয়েছে সাজিদ, এদিকেই হেঁটে আসছে সে। জেরিন গুটিসুটি পায়ে সাজিদের দিকে এগোতে লাগলো। আপু, বোনকে হঠাৎ এভাবে অগ্রসর হতে দেখে কিছুটা অবাক হলো জিনিয়া। সেও পিছু নিল জেরিনের। কিছু দূর এগিয়ে মুখোমুখি হলো সাজিদ ও জেরিনের। হাসি মুখে জেরিন বলল, হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুটা অপ্রস্তুত হয়ে সালামের জবাব দিল জেরিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এদিকে কোথায় যাচ্ছেন? ঘুরতে বেরিয়েছেন? কালকেই ফিরে যাচ্ছি, তাই আজ লাস্টবার ঘুরে দেখছিলাম। ও, আঁচলের জন্মদিনে নতুন করেই পরিচয় হয়েছিল সাজিদ ও জেরিনের ভাই, তাই তো আজ কিছুটা স্বাভাবিকভাবেই কথা বলছে দুজনে। জিনে এসে বোনের পাশে দাঁড়ালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাইয়া, হয়তো আমি আঁচলের চেয়ে 3 মাসের বড়, কিন্তু আপনার চেয়ে কত ছোট। তাহলে আপনি করে সম্বোধন করছেন কেন? আমি তো আপনার ছোট বোনের মতোই, তাই না? সাজিদ মৃদু হেসে বলল, বোন যখন অনুমতি দিয়ে দিয়েছে তাহলে আর কি, এখন থেকে না হয় তুমি করেই বলবো। একগাল হেসে জিনিয়া বলল, থ্যাঙ্কস ভাইয়া। এই জন্য থ্যাঙ্কস বলতে হবে না। আচ্ছা তোমরা তাহলে ঘোরাঘুরি করো, আমাকে আসলে যেতে হবে, কিছু কাজ আছে। ঠিক আছে ভাইয়া। কিন্তু জেরিন আপত্তি জানিয়ে বলল, সাজিদ। নিজের নাম শুনে থেমে গেল সাজিদ, বলল, জি কিছু বলবেন? হ্যাঁ, আসলে সেদিন ওই। হ্যাঁ বলুন। থ্যাঙ্কস। বেশ বিস্মিত হলো সাজিদ। জিনিয়াও অবাক হয়েছে, বোনের মুখের দিকে তাকিয়ে রয়েছে সে। থ্যাঙ্কস? কিন্তু কেন? ওই আমাকে সেদিন পড়া যাওয়া থেকে বাঁচিয়েছিলে না, আপনার হয়তো মনে নেই। আমি কৃতজ্ঞ প্রকাশ করব করে আর হয়ে ওঠেনি। কাল তো ফিরে যাচ্ছি, তাই আজ বলেই ফেললাম। আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করিনি। বেশ অবাক হলো সাজিদ। ঠিক মনে পড়ছে না কিসের জন্য যেদিন তাকে ধন্যবাদ বলল, তবুও তা প্রকাশ করল না। হাসি মুখে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকবেন, টেক কেয়ার। জেনের কথার ধরনে কিছুটা অবাক হলো সাজিদ। আর কথা বাড়ালো না সে। বিদায় জানিয়ে নিজ গন্তব্যে অগ্রসর হতে লাগলো। পিছু ঘুরে সাজিদের পানে চেয়ে রইল জেরিন। জিনিয়া তো ক্যামেরা হাতে পার্শ্ববর্তী ফসলি জমির ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। পরন্ত বিকেলে গ্রামের পথ ধরে হেঁটে চলেছে আঁচল। বা হাতে চিপসের প্যাকেট, একটা একটা করেই চিপস মুখে পুরে খাচ্ছে সে। কিছুটা অন্যমনস্ক রয়েছে। এমনই সময়ে কর্ণকুহরে পৌঁছালো। আঁচল। আকস্মিক অপ্রত্যাশিত পুরুষালী কণ্ঠ শুনে শিউরে উঠল আঁচল। পেছনে রয়েছে মানুষটি। এই প্রথমবার ওর নাম ধরে সম্বোধন করল সে। নাম না জানা এক অনুভূতিতে জড়িয়ে পড়েছে আঁচল। তবে সময় মতো নিজেকে সামলিয়ে নিল সে। যথেষ্ট সাহস সঞ্চয় করে মানুষটিকে অবজ্ঞা করে সম্মুখে পা বাড়ল সে। তখন আবারও কর্ণকুহরে পৌঁছালো। আঁচল ওয়েট।
থেমে গেল পদযুগল। অজানা কারণে এবার আর মানুষটিকে অবজ্ঞা করতে পারল না। ঠায় দাঁড়িয়ে রইল। ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ালো জাসবির। ঠিক সামনেই দাঁড়িয়ে এসে জাসবিরের উপস্থিতিতে কম্পন শুরু হলো আঁচলের তনুমনে। হঠাৎই দমকা হাওয়ার ন্যায় চক্ষু পর্দায় ভেসে উঠল সেদিনের সে মুহূর্ত। জন্মদিনের দুপুরে দুজনে অপ্রত্যাশিত কাছে আসা, একসাথে কাটানো মুহূর্ত। নিজেকে বহু কষ্টে সামলানোর চেষ্টা করছে আঁচল। শক্ত হাতে খামচায় ধরেছে চিপসের প্যাকেট। নত করে ফেলেছে দৃষ্টি নত করে রাখা প্রিয়দর্শিনীকে মুগ্ধ নয়নে দেখল জাসবির। সামনেই দাঁড়িয়ে রয়েছে তার কিশোরী প্রিয়দর্শিনী। সে এখন আর কিশোরী নয়, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। সম্মুখে দাঁড়িয়ে থাকা আদরের রমণীকে দেখে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে জাসবির। তার মুগ্ধ দুনয়ন বুলিয়ে চলেছে আঁচলের গৌরবর্ণের মুখশ্রীতে। অধরকোণে লেপ্টে রয়েছে চিপসের গুঁড়া। খুব করে ইচ্ছে করছে আঙ্গুল ছুঁয়ে সে গুঁড়া মুছে দিতে, কিন্তু অপারগ সে। সবসময় সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। আঁচলের ঠিক সম্মুখে থাকায় নসিকা গ্রন্থিতে এসে পৌঁছাচ্ছে আঁচলের শরীর হতে ভেসে আসা মেয়েলি কণ্ঠ। নিজেকে সামলিয়ে রাখা বড্ড দায় হয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল জাসবির। শান্ত স্বরে বলল, আগামীকাল চলে যাচ্ছি। কর্ণকুহরে বাক্যটি পৌঁছানো মাত্রই অজানা কারণবশত চোখ তুলে তাকালো আঁচল। জাসবিরের চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিল সে। মৃদু স্বরে বলল, জানি। চলে যাচ্ছি, জানি না আবার কবে কোন মুহূর্তে দেখা হবে আমাদের। আঁচল বেশ চমকে উঠেছে এসব শুনে। লোকটি হঠাৎ এসব বলছে কেন? তাও ওকে। আর আজ তার বাচনভঙ্গি কেমন ভিন্ন লাগছে। ব্যাপার কি? জানি তুমি খুশি হচ্ছ যে আমি চলে যাচ্ছি। হয়তো আগামীকালও 2 হাত নেড়ে উল্লাস করে বিদায় জানাবে। তবে আমি... কথাটা সম্পূর্ণ করলো না জাসবির, শুধু বলল, নাথিং। এদিকে আঁচল তো চরম আশ্চর্য হয়ে গেছে। লোকটা এইসব কি বলছে? আঁচল যে সেইবার হাত নেড়ে বিদায় জানিয়েছিল, এ কি করে জানল? তবে কি সে দেখে ফেলেছিল? ইয়া খোদা! আঁচল যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তা জাসবির বুঝতে পেরেছে। সে আশ্বস্ত করতে বলল, রিল্যাক্স, এত ভয় পেতে হবে না। ভয় দেখানোর মানুষটি তো চলে যাচ্ছে। শেষোক্ত বাক্যটি খানিকটা মলিন শোনালো। আঁচল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল জাসবিরের পানে। মৃত হাসল জাসবির। হঠাৎই চরম আশ্চর্যজনিত করল তার প্রিয়দর্শিনীকে। আলতো করে ডান হাতটি রাখলো আঁচলের বাগালে। মৃদুস্বরে বলল, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর কিচ্ছুটি বলল না জাসবির। গাল হতে হাত ছুটিয়ে বড় বড় পা ফেলে চলে গেল দৃষ্টিসীমার বাইরে। রেখে গেল হতভম্ব আঁচলকে। প্রভাতের প্রথম প্রহর। সোনারতরী আঙ্গিনায় দাঁড়িয়ে রয়েছে আজাদ সাহেব। ওনার বাঁ পাশে বিশ্বস্ত সহচর হান্নান এবং কনিষ্ঠ পুত্র এনামুল। ডান পাশে জাসবির ও আকরাম সাহেব। তৌসিফ ও নাসিম একে একে বাড়ির ভেতরে হতে লাকেজগুলো এনে আঙ্গিনায় রাখছে। আঙ্গিনায় আরেক অংশে দাঁড়িয়ে রয়েছে রমণীরা। তাদের সঙ্গে আঁচল ও তার সাগরেদরাও রয়েছে। আপনারা এলেন, খুব খুব ভালো লাগলো। আপনাদের মতো নিরহংকার মানুষ আজকাল খুব কমই দেখা যায়। বিশ্বাস করুন, অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে দারুণ সখ্যতা তৈরি হয়ে গিয়েছিল আমার। আপনারা তো চলে যাচ্ছেন, খুব মনে পড়বে। অপেক্ষায় থাকবো আপনাদের। সময় সুযোগ করে আবারও আসবেন, কিন্তু জানবেন মেহেরোজ আঁচল অপেক্ষায় আছে আপনাদের। আঁচলের কথাগুলো শুনে মলির মুখেও হাসি ফুটে উঠল ওদের। আবিদা আঁচলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। অল্পতেই সবাইকে আপন করে নাও, যেমন আমাদের আপন করে নিলে। এখানে আসার আগেও ভাবিনি এখানে এসে এত ভালো সময় কাটাবো। তোমার মতন একটা মিষ্টি মেয়ে দেখতে পাবো। আন্টি, আপনারা ভালো তো, তাই আমাকেও ভালো বলছেন। নইলে আমি তো একটা দুষ্টু মেয়ে। মোটেও না, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। হয়তো একটু চঞ্চল, তবে দুষ্টু নও। প্রশংসা শুনে হাসি ফুটে উঠল আঁচলের অধর কোণে। লাবণ্য বলল, আঁচল, আমরা চলে যাচ্ছি, তবে কন্ট্যাক্ট থাকবে কিন্তু। আমরা ফোন করলে রিসিভ করো। ভুলে যাবে না তো এই শহরে অতিথিদের? কি যে বলছেন না আপু, মেহেরোজ আঁচল সহজে কাউকে ভুলে না। সেখানে আপনাদের এত ভালো খাতির হলো, আমি নিশ্চয়ই মনে রাখবো আপনাদের। আর দেখা গেল যে আপনি ফোন করার আগেই আমি হয়তো ফোন করেছি। ফোনের টাকা বেশি থাকে কি না? হেসে উঠল রমণীরা। তাহমিনা মিষ্টি হেসে আঁচলের মাথায় হাত বুলিয়ে দিলেন।
বললেন, ভালো থেকো মা, কয়েক মাস পরেই তো এসএসসি পরীক্ষা, মন দিয়ে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো আঁচল। ওদিকে তৌসিফ, নাসিম ও দুজন ভৃত্য মিলে বাহিরের রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে রাকেশগুলো তুলে ফেলল। জাজবির কথা বলছে আজাদ সাহেবের সাথে। দাদাজান, আমরা তাহলে আসছি। নিজের খেয়াল রেখো, সময় মতো ওষুধ খেয়েও। চিন্তা করো না স্যার, আল্লাহ আছেন সহায়, আমি ঠিক থাকবো। তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। জি। আকরাম সাহেব বললেন, আব্বা তুমিও চলো আমাদের সঙ্গে, কিছুদিন বেরিয়ে আসবে। শহরে পরিবেশ আমার ভালো লাগে না, গ্রামীণ পরিবেশেই প্রশান্তি মেলে। আমি এখানেই ঠিক আছি, তোমরা চিন্তা করো না। হান্নান আছে, আঁচল, দিদিভাই ওর পরিবার আছে, চিন্তার কারণ নেই। আঁচলের কথা শুনে জাজবির একটিবার তাকালো আঁচলের দিকে, যে কিনা রমণীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আকরাম সাহেব বললেন, ঠিক আছে আব্বা, নিজের খেয়াল নিও, হান্নান আব্বার খেয়াল রেখো, কোনোরূপ অবহেলা হয় না যেন। জি। সকলেই প্রস্তুত রওনা হতে। তৌসিফ গিয়ে দাঁড়ালো আঁচলের কাছে। ওর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো আঁচল। চলে যাচ্ছি আঁচল, তোমাকে আর তোমার গ্যাংকে মিস করব। আঁচলের মনটাও ভালো নেই। শুকনো মুখে সে বলল, আমরাও আপনাদের মিস করব ভাইয়া, সময় সুযোগ বুঝে আবারও আসবেন, কিন্তু ভালো লাগবে। এই প্রথমবার আমাদের গ্রামে শহুরে অতিথি এলো, আর 1 মাস থেকে আপনাদের আপন হয়ে গেল। আপনারা খুব ভালো মানুষ, অর্থবিত্ত আপনাদের অহংকারী করে তুলতে পারেনি। দোয়া করি আপনারা আজীবন এমনই থাকেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আজ এই মুহূর্তে আঁচলের কথাগুলো শুনে মনে হলো এ সেই চঞ্চল হরিণী নয়, বরং বুঝদার প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, যে কিনা খুব সুন্দর করে তার মনের ভাব প্রকাশ করলো এবং উপস্থিত সকলের মন জয় করে নিল। আবির এসে আঁচলের বাঁ পাশে দাঁড়ালেন। ওরে ডান গালে আলতো করে হাত রেখে বললেন, আঁচল মা, আমরা তো চলে যাচ্ছি, আব্বা আবারও একা হয়ে পড়বেন, তুমি একটু ওনার দেখে রেখো। আব্বাকে এত করে বললাম আমাদের সাথে ঢাকায় যেতে, উনি রাজি হন না, তুমি একটু ওনাকে দেখো মা। চিন্তা করবেন না আন্টি, দাদাজান একা নন, আল্লাহ সহায় হচ্ছেন। আমরা সবাই আছি, দাদাজানের কোনো রকম অযত্ন হবে না। আমরা শুধু নাম মাত্র ওনাকে দাদাজান বলে ডাকি না, বরং ওনাকে দাদার জায়গাতেও বসিয়েছি। উনি ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আঁচলের কথা শুনে নিশ্চিত হলেন আবিদা। মলিন হেসে হাতটি সরিয়ে নিলেন। আঁচল খেয়াল করলো খানিক দূরে দাঁড়িয়ে থাকা আকরাম সাহেবকে। অনেকে দেখে আঁচলের খুব খারাপ লাগছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল, আকরাম সাহেবের সম্মুখে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল। অন্যমনস্ক হয়ে একাকী দাঁড়িয়েছিলেন আকরাম সাহেব। আঁচলের ডাক শুনে হুঁশ ফিরল ওনার। আঁচলকে দেখে মিষ্টি করে হেসে দিলেন উনি। মা জননী। মা বলে ডাকছেন, কিন্তু মাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন? আকরাম সাহেব শুকনো মুখে বললেন, মন খারাপ করিস না মা, ফিরতে হবে। 2 দিনের জন্য বেড়াতে এসেছিলাম, এবার নিরে ফেরার সময় হয়ে গেছে। আর আসবেন না? আঁচলের চক্ষুদায় ছলছল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু। তা দেখে আকরাম সাহেবের খুব খারাপ লাগছে। উনি শুকনো ঢোক গিলে বললেন, ইনশাল্লাহ আবার আসবো, তোকেও কিন্তু আমাদের বাড়ি থেকে যেতে হবে। আমি? হ্যাঁ তুই না আমার মেয়ে হয়ে বাবার বাড়িতে যেতে কিসের আপত্তি? আবেগতাড়িত হয়ে পড়ল আঁচল। পিতৃহীন সে এই মানুষটিকে বাবার মতো শ্রদ্ধা করে, সম্মান করে। স্বল্প সময়ের মধ্যে মায়ায় জড়িয়ে পড়েছে, তাই আজ পিতৃতুল্য মানুষটির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে খুব। মুখ ফেটে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করছে আঁচল, কিন্তু ব্যর্থ হচ্ছে সে। আকরাম সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দিতেই আঁচলের চোখ হতে টুক করে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। দ্রুততার সহিত ছেতা হতে সরে গেল আঁচল। আঙিনায় এক কোণে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠে অশ্রু মুছতে লাগলো সে। যার চক্ষু এড়ালো না জাজবিরের। প্রিয়দর্শিনীর এহেন অবস্থা দেখে সেও কষ্ট পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তার করবার মতো কিচ্ছুটি নেই। তাই তো দূরে দাঁড়িয়ে প্রিয়দর্শিনী অশ্রু বিসর্জন সহ্য করতে হচ্ছে তাকে। তবে মিনিট পেরোতেই অধৈর্য হয়ে পড়ল জাজবির। পরিবারের সকলকে তাড়া দিল গাড়িতে বসার জন্য। এ শুনে আঁচল কোনো মতেই নিজেকে সামলে নিল। মুখে নকল হাসি রেখা ফুটিয়ে বিদায় জানালো সকলকে। শেষবারের মতো সখীকে আলিঙ্গন করলো জিনিয়া।
লাবণ্য, জেরিন, তৌসিফ, নাসিমও সুন্দরভাবে বিদায় নিল। একে একে সকলে বসে পড়ল সোনারতরীর বাইরে দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে। আঙিনায় দাঁড়িয়ে আজাদ সাহেব, হান্নান, দুজন ভৃত্য, আঁচল ও তার সাগরেদরা এবং জাসবির। দাদাজানের কাছ থেকে বিদায় নিল জাসবির। হাসছি দাদাজান, ভালো থেকো, নিজের খেয়াল নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবধানে যেও স্যার, তুমিও সাবধানে থেকো। জীবনের সফলতার সাথে জীবনের সফলতার জীবনের সফলতার সা- জীবনের সফলতার সাথে এগিয়ে যাও। মৃদু হেসে জাসবির তাকালো কয়েক কদম পার্শ্বে দাঁড়িয়ে থাকা আবেগতাড়িত আঁচলের পানে। দীর্ঘশ্বাস নির্গত হলো তার। কাল বিলম্ব করল না সে, অগ্রসর হলো গাড়ির দিকে। গাড়ির ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বসল সে। আঁচল ও ওর সাগরেদরা বেরিয়ে এলো সোনাতরি হতে। জিনিয়া, লাবণ্য গাড়ির জানালা হতে মুখ বের করে ওদেরকে লক্ষ্য করলো। হাত নেড়ে বিদায় জানালো ওদের। ওরাও হাত নেড়ে বিদায় জানালো। ক্রন্দনের ফলে লালচে আভা ফুটে উঠেছে আঁচলের মুখশ্রীতে। গাড়ির সাইড মিররে তা দেখল জাসবির। গাড়ি স্টার্ট হলো। ধীরে ধীরে দৃষ্টির সীমার বাইরে চলে গেল 3টি গাড়ি। চলন্ত গাড়ির সাইড মিররে জাসবির দেখতে পেল তার ক্রন্দনরত প্রিয়দর্শিনী হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গোটা একদিন পেরিয়ে গেছে সোনারতরী হতে শহরে অতিথিরা বিদায় নিয়েছে। এজন্য মনটা খুব খারাপ ছিল আঁচলের। দেখা দেখি সাগরদেরও মনটা খারাপ ছিল। আশাকুঞ্জ পৌঁছে লাবণ্য ফোন করেছিল শাহেদার নাম্বারে। কথা হয়েছিল আঁচলের সঙ্গে, জিনের সাথেও কথা হয়েছে ওর। এরপর মনটা ভালো হয়েছে আঁচলের। এখন সে অনেকটাই স্বাভাবিক রয়েছে। তমসায় আচ্ছাদিত হয়েছে ধরিত্রী। নিশাচর পাখির কলরব ভেসে আসছে কর্ণগহ্বরে। নিজ রুমে খাটে বসে আছে সে। সামনে রাখা জন্মদিনের উপহারসমূহ। কারণে অকারণে উপহারগুলো এখন অবধি দেখা হয়ে ওঠেনি। এখন দেখতে বসেছে। বেশ কিছু উপহার রয়েছে। সাজিদ, সাগেদরা, সোনারতরী সদস্যরা উপহার দিয়েছে। উপহার বক্স কয়েকটিতে পেরুকের নাম লেখা রয়েছে, কয়েকটি আবার নামহীন উপহার। আঁচল একে একে উপহারগুলো আবরণ মুক্ত করে দেখল। পছন্দের জিনিস উপহার স্বরূপ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। এক একটি উপহারের আবরণ খুলছে আর তার অধরকোণে ফুটে উঠছে মনকাড়া হাসির রেখা। এতগুলি উপহার প্রথমবারের মতো পেল সে। খুশিতে ঝলমল করছে তার মুখশ্রী। সবশেষ হাতে নিল একটি বক্স। নজরকাড়া র্যাপিং পেপারে আবৃত বক্সটি। কৌতূহলী হয়ে দু হাতে বক্সটির র্যাপিং মুক্ত করল আঁচল। চমকে উঠল সে। বক্সের ভেতর দেখা মিলল ছোট বড় আরও 4টি বক্স। কৌতূহল আরও বেড়ে গেল আঁচলের। সে প্রথমে বড় বক্সটি অনাবৃত করল। চরম আশ্চর্যজনিত হলো ভেতরে তাকিয়ে। 18টি রঙের রেশমি চুড়ি রয়েছে সেথায়। আশ্চর্য হয়ে অধরের উপর হাত চেপে ধরল আঁচল। পছন্দের রেশমি চুড়ি, তাও আবার 18টি রঙের। প্রতিক্রিয়া ব্যক্ত করবার ভাষা খুঁজে পাচ্ছে না আঁচল। কোনো মতেই নিজেকে সামলিয়ে আলতো হাতে চুড়িগুলো ছুঁয়ে দিল। খুশিতে আত্মহারা হয়ে এক মুঠো চুড়ি পরে নিল সে। চুড়ি রিনিঝিনি শব্দে অধরে শোভা পেল মিষ্টি হাসির রেখা। এবার আরও আগ্রহী হয়ে উঠল সে। তাড়াতাড়ি অনাবৃত করল আরেকটি বক্স, ছোট বক্স। ছোট বক্সটি হতে দেখা মিলল একজোড়া কানের দুলের। বেশ অবাক হলো আঁচল। ছলছল করে উঠল তার আঁখি যুগল। অজান্তেই হাত পৌঁছে গেল কানে। কানে থাকা দুলটি ছুঁয়ে কেড়ে দিল সে। বাবা দেওয়া দুলজোড়া আঁচলের খুবই প্রিয়। কারণহীন দুলজোড়া খোলে না সে। আজ উপহার স্বরূপ এই দুলজোড়ার মতোই অনেকখানি সমতুলা আরেক জোড়া দুল পেয়েছে সে। ডিজাইনে হয়তো ভিন্নতা রয়েছে, তবে দেখতে অনেকটা একই রকম। ডান হাতে করতলে দুলজোড়া নিল আঁচল। চক্ষু বন্ধ করতে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। খানিকক্ষণ বাদেই নিজেকে সামলিয়ে উঠল সে। দুলজোড়া বক্সে রেখে পাশেই যত্ন করে রাখল। হাতে তুলে নিল আরেকটি বড় বক্স। তা অনাবৃত করতেই অধরে ফুটে উঠল খুশির ছাপ। ঝলমল করে উঠল ওর মুখখানি। কৃত্রিম কাঠগোলাপের তৈরি টায়রা, একজোড়া কানের দুল, হাতের জন্য ফুলের মালা, সবটাই কৃত্রিম কাঠগোলাপের তৈরি। পছন্দের একটি ফুলের তৈরি উপহার পেয়ে উল্লকিত হলো আঁচলের হৃদয়। আলতো হাতে টায়রা ফুলের মালা স্পর্শ করল সে। যেন রুক্ষ স্পর্শে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। একের পর এক অতি সাধারণের মধ্যে অসাধারণ উপহার পেয়ে মেহেরোজ আঁচল খুব খুব খুশি। তার মনে হচ্ছে এবারে জন্মদিনের সেরা উপহার বুঝি এগুলো ব্যতীত অন্য কিছু হতেই পারে না। খুশিতে তার আঁখি যুগল অশ্রুতে টলমল করছে। বক্সের মধ্যে থাকা সর্বশেষ ছোট্ট বক্সটি অনাবৃত করল আঁচল।
দৃশ্যমান হলো 3টি আলতা শিশি। আলতা আঁচলের পছন্দের একটি প্রসাধনী, যদিও বা কখনো তার পদযুগল আলতারাঙা করা হয়ে ওঠেনি। তবে উপহার হিসেবে আলতা পেয়ে বেশ খুশি সে। খুশিতে আত্মহারা হয়ে ঘন ঘন শ্বাস ফেলল আঁচল। পছন্দের এই উপহারগুলো আলতো হাতে ছুঁয়ে দিয়ে পুনরায় বক্সে আবৃত করে রেখে দিল। আঁখি পল্লব বন্ধ করে একাকী মৃদু স্বরে বলতে লাগলো, উপহারগুলো কে পাঠিয়েছে জানা নেই আমার, তবে মন গহীন থেকে তাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ছোট্ট ছোট্ট এতগুলো খুশি উপহার দেওয়ার জন্য অসংখ্য ভালোবাসা রইল। তৎক্ষণাৎ চোখ মিলিয়ে তাকালো আঁচল। ছি ছি ছি, এটা আমি কি বললাম? উপহারগুলো যদি কোনোভাবে তৌসিফ ভাইয়া কিংবা নাসিম ভাইয়া পাঠিয়ে থাকে, তাদের জন্য কিনা অসংখ্য ভালোবাসা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। ক্ষমা চাইলো আঁচল, নিজেকে সামলিয়ে আবারও বলল, তবে উপহারগুলো একদম বিশেষ আর অসাধারণ ছিল। কে যে এতগুলো পাঠিয়েছে জানলে খুবই ভালো হতো। তবে বলতেই হচ্ছে যে এগুলো পাঠিয়েছে তার পছন্দ খুব খুব ভালো। সাধারণের মাঝেও অসাধারণের ছোঁয়া এঁকে দিতে সক্ষম সে। আঁচলের অধর কোণে ফুটে উঠল মন করা হাসির রেখা। পরন্ত এক অপরাহ্নে বৃক্ষতলে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে আঁচল। পাশে রয়েছে ওর সাগরেতরা। কিছু একটা নিয়ে হাসাহাসি করছে ওরা। তখনই ওদের মুড নষ্ট করতে হাজির হলো সুজন। দাঁত বের করে হেসে উঠল সে। পরনে তার কালো লালচে রঙা শার্ট, ফাটা জিন্সের প্যান্ট, শার্টের গলায় ঝুলছে রোদ চশমা, চুলগুলো এলোমেলো, মুখে চুইংগাম। তাকে দেখে যথেষ্ট বিরক্ত হলো আঁচল। কি সখী, কেমন আছোস? একটু আগ অব্দি ভালো ছিলাম, বিশ্বাস করেন সুজন ভাই, আপনাকে দেখার পর থেকে প্রচন্ড বিরক্ত লাগছে আমার। কপাল কুঁচকে বলল আঁচল। সূক্ষ্ম অপমানটুকু গায়ে মাখল না সুজন, বরং মুখে হাসি বজায় রেখে বলল, খুশি হওয়া কিংবা বিরক্ত শুধু আমার লেগেই হ, আর কিছু চাই না আমি। আচ্ছা, আপনি সত্যি করে একটা কথা বলবেন? একটা একটা কেন 100টা জিগা, আমি সব কমু। 100 নয়, আমার একটাই প্রশ্নের উত্তর চাই। ঠিক আছে আমার সখী, প্রশ্নটা তো জিজ্ঞেস কর। আমার পেছনে পড়ে আছেন কেন? কি চান আপনি? আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে কতটা অপছন্দ করি? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল সুজন। তুইও কি বুঝোস না যে আমি তোরে কতটা লাভ করি? প্রশ্নটা শুনে হেসে উঠল আঁচল। অবজ্ঞা ভরে বলল, লাভ? ভালোবাসা? হাসালেন আপনি। এই পিছু ঘোরাঘুরি, যখন তখন বিরক্ত করা, এগুলো আর যাই হোক না কেন ভালোবাসা হতে পারে না। তাই দয়া করে ছাত্রমকে ভালোবাসা বলে আখ্যায়িত দিবেন না। আসল সখী, কেন বোঝো না আমার লাভ? সুরে সুরে বলল সুজন। এতে আঁচল বেশ বিরক্ত হলো। বুঝে গেল এর মাথায় গন্ডগোল আছে। ভালো কথা মাথায় প্রবেশ করে না, কথা বলাই বৃথা। তাই আর কথা বাড়ালো না আঁচল। এই তোরা চল, আমার ভালো লাগছে না। বলেই আর দাঁড়ালো না আঁচল। পা বাড়ালো ওর পিছু নিল সাগরেতরা। যাওয়ার পূর্বে পল্টু ভেঞ্চি কেটে দিল, যা থেকে হো হো করে হেসে উঠল সুজন। নির্লজ্জ সুজন। শুনশান নীরবতা বিরাজ করছে এই কক্ষ জুড়ে। কলমের ক্যাপ কামড়ে ধরে বসে রয়েছে আঁচল। বারবার চক্ষু বুলিয়ে চলেছে ডান হাতে থাকা প্রশ্নপত্রে। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। কিছুতেই মনে পড়ছে না। কাউকে যে একটু জিজ্ঞাসা করবে সেই সুযোগ অব্দি পাচ্ছে না। পরীক্ষার হলে গার্ডে পড়েছে মধ্যবয়স্ক রাগী এক শিক্ষক। তাকে সঙ্গ দিচ্ছে একজন অল্প বয়সী সুন্দরী ম্যাম। দুজনে মিলে খেজুরে আলাপ জুড়ে দিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা টু শব্দ করলেই যত রাজ্যের দোষ, একগাদা বগা দিয়ে তবেই বসিয়ে দেয়। প্রচণ্ড বিরক্ত বোধ করছে আঁচল। যা যা কমন পড়েছে লিখেছে সে। এখন এই 5 নম্বর প্রশ্নে এসে আটকে গেছে। প্রশ্নটা সে বাড়ি থেকে দেখে এসেছে। উত্তর পেটে আসছে কিন্তু মুখে আসছে না। এদিকে সামনের বেঞ্চে ও পেছনের বেঞ্চে বসে থাকা দুজনকে কোনো মতেই প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করেছিল, কিন্তু ফলাফল শূন্য। ওরা 5 নম্বর প্রশ্নটা পারে না, এটা দেবে না। সবসময় এমনই হয়, যেটা আমি পারি না সেটা কেউ পারে না। উত্তরে যেন দুর্ভিক্ষ লাগে, যত সব। মনে মনে বিরক্তিকর ভাব প্রকাশ করে মলির নয়নে ডান পাশের সারিতে চোখ পোড়াতে লাগলো আঁচল। টেস্ট পরীক্ষা চলছে, শেষে 15 মিনিট বাকি। সকলে লিখতেই ব্যস্ত। আর সে কিনা রাগী শিক্ষককে দেখে নিয়ে আঁচল ফিসফিসে ডান সারির 5ম বেঞ্চে বসে থাকা সহপাঠীকে ডাক দিল। রাগী শিক্ষককে দেখে নিয়ে আঁচল ফিসফিসে ডান সারির 5ম বেঞ্চে বসে থাকা সহপাঠীকে ডাক দিল। সে লিখতে ব্যস্ত বিধায় শুনতেই পেল না। পুনরায় ডাক দিল আঁচল, যা রাগী শিক্ষকের কর্ণকুহরে পৌঁছে যায়। তৎক্ষণাৎ খ্যাক করে উঠলেন তিনি।
এই কথা কে বলছে? কে? শেষবেলায় খাতা জমা দেওয়ার ইচ্ছে হয়েছে নাকি? দমে গেল আঁচল। সহপাঠীদের সহায়তার আশা বাদ দিয়ে প্রশ্নপত্রে চোখ বুলিয়ে নিল। অতঃপর নিজের ভাবনা চিন্তা মিশ্রণ করে লিখতে লাগলো। হয়তো প্রশ্নের সাথে উত্তরের সম্পর্ক দূর দূরান্তের, তাতে কি হয়েছে, সে লিখেছে তো। পরন্ত এক অপরাহ্নে সরু মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল সাজিদ। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখশ্রীতে। ক্লান্ত শরীর ঠেলে হেঁটে যাচ্ছিল সে। হঠাৎই সম্মুখে কিছু দেখে চমকে উঠল। মৃদু হেসে অগ্রসর হলো সম্মুখে। আসসালামু আলাইকুম ভাইয়া। সাজিদের কণ্ঠ শুনে কথোপকথনে বাধা পড়ল জাসবীরের। সে কথা বলছিল কয়েকজন শ্রমিকের সঙ্গে, যারা কিনা সঞ্জীবনী হাসপাতালের নির্মাণ কাজে জড়িত। সাজিদকে দেখে মৃদু হাসল জাসবীর। কর্মীদের বিদায় জানিয়ে সাজিদের পানে ঘুরে দাঁড়ালো। পরনে তার শুভ্র রঙা শার্ট ও কালো প্যান্ট। শার্টটি ইন করে পরা, বরাবরের মতো এই শার্টে 2 স্লিভ গুটিয়ে কোনোই তুলে রেখেছে। রোদ চশমা ঝুলে রয়েছে শার্টের গলায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি গ্রামে কবে এলেন? আজ সকালে এসেছি। ও তাই বলুন, আমি তো হঠাৎ আপনাকে দেখে বেশ চমকে গিয়েছিলাম। সাজিদের কথা শুনে জাসবীর মৃদু হেসে ওঠে, বলে, এই হসপিটালের কাজের জন্য আসতে হলো। কিছুদিন থাকবেন নাকি ভাইয়া? না, আজ রাতেই ফিরে যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ রেখে এসেছি। সে কি কথা, সকালে এলেন আবার রাতেই চলে যাবেন? যেতে হবে। ও, তা তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছুটা ভাবুক হয়ে জাসবীর বলল, ইফ আই এম নট রং, তোমার ছোট বোন কি যেন নাম? ওই, যাই হোক, ওর তো পরীক্ষা চলছে তাই না? টেস্ট পরীক্ষা। ইস, কি ভাব নিল আজাদ ইবতিসাম জাসবীর। সে নাকি আঁচলের নামই জানে না, কি ঢং। হ্যাঁ ভাইয়া, ওর পরীক্ষা চলছে। পরীক্ষা কেমন হচ্ছে ওর? ঠিক মতো পড়ালেখা করছে তো? আর বলবেন না ভাইয়া, বোনকে নিয়ে আমাদের যত চিন্তা। কি যে পড়ালেখা করে, বই নিয়ে বসলেই ওর নাকি পড়া হয়ে যায়। সারাদিন শুধু টই টই করে বেড়াবে। ওকে নিয়ে মায়ের চিন্তার শেষ নেই। উত্তর শুনে আঁচলের উপর অসন্তুষ্ট হলো জাসবীর। তা প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল, ইটস নর্মাল, বোনকে বোঝাও, পড়ালেখা ছাড়া লাইফে করবেটা কি। সেটাই তো ভাইয়া, বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছি তো। আর কয়টা পরীক্ষা বাকি? 2টা। আজ তো পরীক্ষা ছিল না তাই না? না। সাজিদ কথায় কথায় খেয়ালও করলো না জাসবীরের কথাগুলো। ওর বোনকে নিয়ে এত প্রশ্ন, ভাবনা কিছুই বোধগম্য হলো না তার। সবটাই স্বাভাবিকভাবে নিল সে। ব্যস্ত জাসবীর এবার বলল, ওকে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সোনার তরি যেও। নাও আই হ্যাভ টু গো, কাজ আছে। জি ভাইয়া, আমিও আজ আসি তাহলে। ভালো থাকবেন আর সাবধানে যাবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমিও ভালো থেকো, ফ্যামিলির খেয়াল রেখো। জি। বিদায় নিল সাজিদ। জাসবীর অগ্রসর হলেও সঞ্জীবনী হসপিটালের নির্মাণ কাজের দিকে। আধার নেমেছে ধরণীতে। মৃদুবন্ধ হাওয়া জানালা গলিয়ে খাবার ঘরে প্রবেশ করছে। রাতের খাবার খেতে বসেছে আঁচল, সাজিদ ও শাহেদা। খেতে খেতে সাজিদ বলল, জানো মা, আজ কার সাথে দেখা হয়েছিল? কার সাথে? জাজুবির ভাইয়ের সাথে। লোকপথেরা হাতটি থেমে গেল আঁচলে। জোরে জোরে ধুকপুক ধুকপুক করে উঠল হৃদযন্ত্রটি। হঠাৎই যেন প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। জানালা গলিয়ে আগত হাওয়া যেন শরীর ছুঁতে ব্যর্থ। পিপাসায় কাতর হয়ে পড়েছে সে। হাতের নাগালে থাকা পানির গ্লাসটি যেন 100 মাইল দূরে মনে হচ্ছে। আকস্মিক কেমন লাগছে কেন জানা নেই মেহেরোজ আঁচলের। জাজবীর, জিনিয়ার বড় ভাই। হ্যাঁ মা, উনি। হঠাৎ গ্রামে এসেছে, সব ঠিক আছে তো? আজাদ কাকা ঠিক আছেন তো? চিন্তিত হয়ে পড়লেন শাহেদা। মাকে আশ্বস্ত করতে সাজিদ বলল, মা মা শান্ত হও, দাদাজান ঠিক আছেন, ওনার কিছু হয়নি। তাহলে? আরে মা, ভাইয়া কাজে এসেছেন, ওই হাসপাতালের কাজে। আজ সকালেই এসেছেন। ও। ভাতের লোকমা মুখে পুরে বলল সাজিদ।
তা কদিনের জন্য এসেছে? আজই ফিরে যাবেন নাকি দরকারি কাজ আছে? ও, তোমাদের কথা জিজ্ঞেস করছিলেন। কথাটা শুনেই থমকে গেল আঁচল। দৃষ্টি নত করে কান খাড়া করে রইল সে। সাজিদের কথায় পুরোপুরি মনোযোগ নিবদ্ধ করেছে। বনুর পড়ালেখার খোঁজ খবর নিলেন? আঁখিপল্লব বন্ধ হয়ে গেল আঁচলে। কতদিন পর শ্বাসরুদ্ধ হয়ে আসছে যেন। বারংবার শুকনো ঢোক গিলতে লাগলো সে। ওর আর পড়ালেখা কি যে করবে আল্লাহই ভালো জানে, আমি বাবু কিছু জানি না। বনু, হক চোখে ঘোর হতে বেরিয়ে এলো আঁচল। কাল তো পরীক্ষা আছে তাই না? হ্যাঁ। ভালো মতো প্রিপারেশন নে কেমন? ভালো রেজাল্ট করতে হবে তো। মাথা নাড়ালো আঁচল। চুপচাপ খাবার পর্ব সেরে প্লেটে হাত ধুয়ে নিল। ব্যস্ত পায়ে অগ্রসর হলো নিচে রুমের পানে। জানালার গ্রিল ধরে চন্দ্রিমার পানে তাকিয়ে রয়েছে আঁচল। মৃদু হাওয়ায় ওর দীঘল কেশ রাশি উড়ে বেড়াচ্ছে। চন্দ্রের দুটিতে বড্ড মোহনীয় লাগছে তাকে। 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এতদিন বাদে মানুষটির কথা উঠল। তার নামটি পৌঁছালো কর্ণকুহরে। ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে দিল। শান্ত হয়ে থাকা হৃদযন্ত্রটি করে তুলল অশান্ত। এমনটি কেন হচ্ছে? কেন মানুষটির বিদায় লগ্নের পর হতে এমন অসুস্থ অসুস্থ অনুভূত হচ্ছে? হৃদগহীনে এমন অশান্তির কারণ কি? জীবনে 17টি বসন্ত কাটিয়ে দিল, কখনো তো এমন নাম না জানা অসুখে আক্রান্ত হয়নি সে। তবে এবার এ কোন অসুখে আক্রান্ত হলো? কি নিরাময় রয়েছে এ অসুখে? কি করলে রোগটি সম্পূর্ণ নিরাময় হবে? জানা নেই মেহেরজ আঁচলের। আচ্ছা, মানুষটা এতগুলো দিন বাদে গ্রামে এলো, আঁচলে খোঁজ করেছিল কি? আগেবার এসে তো যখন তখন দেখা দিত, এবারও তা করতে চেয়েছিল কি? সে কি আঁচলের দেখা না পেয়ে দুঃখ পেয়েছে? ওর সঙ্গে দেখা করতে চেয়েছে? বরং ওকে ধমক দেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়েছে বলে হয়তো আফসোস করছে। আচ্ছা, এই মানুষটি এমন কেন? ওর সাথে এমন আচরণ করে থাকে যেন অজানা অধিকার বোধ রয়েছে তার। তাই তো শাসন করে থাকে, প্রবল অধিকার বোধের সহিত কথা বলে, কখনো বা হুটহাট যা তা বলে চমকিত করে। সে কি জানে মেহেরজ আঁচল যে ধীরে ধীরে তার শাসনে অভ্যস্ত হয়ে পড়েছে? যখন তখন দুষ্টুমি করতে গিয়ে তাকে স্মরণ করে, কোনো কোনো নিশিরাতে না ঘুমিয়ে হয়তো তাকে মনে করে, তার কাছে আসা স্মরণ করে শিউরে ওঠে। সে কি জানে? জানে না তো। ওই অসভ্য মানুষটা কিচ্ছুটি জানে না। থাক না, কিছু অজানা, সব কিছু জানতে নিয়েছে। কিছু না হয় রয়ে যাক অজান্তেই। জানালার পাশ হতে সরে গেল আঁচল। ভালো করে জানালাটি বন্ধ করে অগ্রসর হলো খাটের দিকে। শরীরে কাঁথা জড়িয়ে বিছানায় গায়ে লিয়ে দিল সে। নরম বালিশে মাথা রেখে ধীরে ধীরে আঁখি পল্লব বন্ধ করে নিল। চক্ষু পর্দায় ভেসে উঠল গোমরামুখ এক বুনো ওল। নাম না জানা অনুভূতিতে পিষ্ঠ মেয়েটি একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। নেশাকরের মোহনীয় দ্যুতি ছড়িয়ে পড়েছে ধরণীতে। পুকুরে স্বচ্ছ পানিতে ভেসে উঠেছে সেই মোহনীয় দ্যুতি। হিমেল হাওয়া বইছে চারিদিকে। কালো গাড়িটি এসে থামলো একটি বাড়ির পার্শ্ববর্তী রাস্তায়। স্টিয়ারিংয়ে হাত রেখে দ্বিধায় ভুগছে জাসবির। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে তার কপল ছুঁয়ে। অশান্ত হয়ে পড়েছে হৃদয়। ছটফটানি হচ্ছে খুব করে। দম বন্ধ হয়ে আসছে বুঝি। সে স্পষ্ট অনুভব করতে পারছে এই ছটফটানি। বুঝতে পারছে কিসে কমবে এই ছটফট ছটফট অনুভূতি। কিন্তু বড্ড দ্বিধায় ভুগছে। এ যে তার ব্যক্তিত্ব বহির্ভূত। মিনিট দশকের মতো দ্বিধাদ্বন্দ্বে ভুগে অবশেষে ডান হাতে কার ডোর খুলে বেরিয়ে এলো জাসবির। ডোরটি বন্ধ করে বড় করে শ্বাস ফেলল। অগ্রসর হলো বাড়ির দিকে। বাড়ির পূর্ব দিকে জানালার পানে এগোতে লাগলো সে। নিস্তব্ধ এই রাতে চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে কাঙ্ক্ষিত জানালার ধারে পৌঁছে গেল জাসবির। কিন্তু একই বদ্ধ জানালা দেখে মেজাজ বিক্রি গেল জাসবিরের। জীবনে প্রথমবার এমন চোরের মতো চুপিসারে কারো জানালায় এলো সে। কিন্তু ফলাফল কি? শূন্য। বদ্ধ জানালার ওপারে থাকা প্রিয়দর্শিনী যে চোখের আড়ালে রয়েই গেল। দেখা মিলল না তার। এবার কি করবে সে? কোনোভাবেই যে অশান্ত হৃদয়কে শান্ত করতে পারছে না সে। বারংবার ব্যর্থ হচ্ছে। তার অষ্টাদশী প্রিয়দর্শিনীর মায়াবী মুখখানি দেখে বিনা এই অশান্ত হৃদয় শান্ত হবে না। ৬টা দিনের ব্যস্ততা শেষে বিদায় লগ্নে চেয়েছিল প্রিয়দর্শিনীর মুখখানি একটু দর্শন করতে। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে সে এসেও পড়ল। কিন্তু লাভ হলো কি? দেখা মিলল না আঁচলের। অশান্ত
জাজবির ঘন ঘন পায়চারি করতে লাগলো সেথায়। তর্জনী খসতে থাকলো ললাটে। পাতার উপর পদ্মযুগলের ঘর্ষণে সৃষ্ট শব্দ পৌঁছালো মেহরোজ আঁচলের কর্ণকুহরে। সবে মাত্র চোখ লেগে এসেছিল তার। পাতার শব্দ শুনতেই তন্দ্রা কেটে গেল। শরীর হতে কাঁথা সরিয়ে ধীরে সুস্থে উঠে বসল সে। ভ্রু কুচকে রুমময় চোখ বুলিয়ে নিল। ডিম লাইটের মৃদু আলোয় কিছুই বোধগম্য হলো না। কিসের শব্দ হচ্ছে? বাইরে কি কেউ আছে? এই সময় বাইরে? ভাবতেই শিউরে উঠল আঁচল। এত রাতে বাইরে কে থাকবে? ভূত? তৎক্ষণাৎ দোয়াদুর পাঠ করতে শুরু করলো সে। শরীরে ভালো মতো কাঁথা জড়িয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে পুরো শরীরে ফু দিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। যত রকম দোয়া জানা আছে সব পড়তে লাগলো। মিনিট 15 মতো মশার কামড় সহ্য করলো জাসবির। আর পারছে না সে। জানালা বন্ধ করে রাখায় অষ্টাদশী প্রিয়দর্শিনীর উপর অহেতুক রাগ পুষে রেখে বড় বড় পা ফেলে সেথা হতে প্রস্থান করলো জাসবির। পাতার শব্দ মিলিয়ে গেল হাওয়ায়। তবুও ভয় হ্রাস পেল না আঁচলের। দোয়াদুদ পাঠ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল সে। কিন্তু তার ব্যাকুল প্রিয়তম, সে তো মনের মধ্যে রাগ পুষে অশান্ত হৃদয় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। মৃদুমন্দ হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে কোমল দেহখানি। দীঘল কালো কেশ রাশি সে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। চোখে মুখে আছড়ে পড়ছে এলোমেলো কেশ। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আঁচলের। সে তো মলিন নয়নে তাকিয়ে রয়েছে নির্মাণাধীন সঞ্জীবনী হাসপাতালের দিকে। হাসপাতালের পানে তাকিয়ে থেকে একাকী ভাবতেই লাগলো, কতগুলো দিন হয়ে গেল আপনি চলে গিয়েছেন, আর এলেন না। হসপিটালে তো এখনো কাজ চলছে। আপনি কি তদারকি করার জন্য একবারও আসবেন না? ভুলে গেলেন মধুপুরের কথা? নিশ্চয়ই ভুলে গিয়েছেন মধুপুরের কথা। এখানকার মানুষগুলোর কথা আপনার একদমই মনে নেই, তাই তো এমন নির্দয় হয়ে গিয়েছেন। একটা বারের জন্যেও আসলেন না আপনি। আপনি তো সবটুকু ভুলে ব্যস্ত আছেন, কিন্তু আমার কি হয়ে গেল? কেন সময় অসময় আপনার কথা স্মরণে আসে? কেন আপনার মুখখানা চোখের পর্দায় ভেসে ওঠে? কে আপনি? আমার তো কেউ নন, তবু কেন আমি আপনাকে স্মরণ করি? কেন আপনার অপেক্ষায় আছি আমি? কেন আপনার বিদায় খুশি হতে পারছি না আমি? এর উত্তর কি আপনার জানা আছে বীর সাহেব? এসব প্রশ্নের উত্তর অজানা আমার। আমি একটু বলবেন কেন হচ্ছে এমনটা? কিসের এত ছটফটানি? কেন হচ্ছে এমন? কেন হচ্ছে বীর সাহেব? মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেছে আঁচলের। অষ্টাদশী হৃদয়ে তারই অজান্তে জায়গা করে নিয়েছে শহরে গোমরামুখ মানুষটি। সে অপেক্ষায় রয়েছে মানুষটির। অজান্তে সম্বোধনহীন মানুষটিকে বীর সাহেব হিসেবে সম্বোধন করে ফেলেছে সে। অষ্টাদশী মেহরোজ আঁচল জানে কি প্রেমের বীজ বপন হয়ে গিয়েছে তার হৃদজমিনে। বাড়ির আঙিনায় ঢল নেমেছে মানুষের। শাহেদার ক্রন্দনে দুঃখবোধ করছে উপস্থিত সকলে। মনির মা শত চেষ্টা করেও শাহেদাকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে। বারবার আঁচলের নাম ধরে কান্না করছে শাহেদা। কাঠের চৌকিতে বসে মেয়ের দুশ্চিন্তায় অশ্রু বিসর্জন দিয়ে চলেছে সে। আহারে, কি একটা অবস্থা! মেয়েটা এমন হুটহাট গেল কোথায়? ও কি বুঝতে পারছে না ওর মা ভাইয়ের কি অবস্থা হয়েছে? দুঃখ প্রকাশ করলেন এক প্রতিবেশী। তারপর ঘাড় ঘুরে এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বললেন, আপা, আমার না মনের মধ্যেই ভুলভাল চিন্তা আইতেছে। কোনো মতে আঁচল আবার কালোর লগে ভাইগা যায় নাই তো? এসব কি বলছো তুমি? তুমি জানো না আঁচল কেমন মেয়ে? ও এমনটা করতেই পারে না। আপা, আপনিও না। এখনকার হগল মায়াই এমন ভং ধইরা থাকে, পরে দেখন যায় আসল রূপ। ওনার কথায় আরেকজন বয়স্ক মহিলার সম্মতি পোষণ করে বলল, একেবারে হাসা কথা কইছো তুমি। ওই মাইয়া যা উচ্ছৃঙ্খল ছিল, ওর দ্বারা কিচ্ছুই অসম্ভব না। দেহ কোনখানে আবার নাগর পাতায়া রাখছে। কাকি, আপনি এইসব কি বলছেন? এখানে আঁচলের মা সেই কখন থেকে কান্নাকাটি করছে। ওর ভাই পাগলের মতন খুঁজাখুঁজি করছে। দয়া করে এখন এসব কথা বলবেন না। আঁচল আর যাই হোক না কেন, পালিয়ে যাওয়ার তো মেয়ে নয়। বয়স্ক মহিলা বিরক্ত বোধ করে বললেন, তুমি চুপ থাকো তো মিয়া। তোমার থেকে আমার বয়স আর অভিজ্ঞতা দুইটাই বেশি। আমি ভালো করেই বুঝি কেডা কেমন, বুঝছো? খানিক দূরেই দাঁড়িয়েছিল আঁচলের সাগরেদরা। এসব অহেতুক কথাবার্তা ঠিক তাদের কানে পৌঁছেছে, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তারা এতক্ষণ চুপ ছিল। কিন্তু এখন আর সম্ভব হলো না। মনি বড় বড় পা ফেলে তাদের দিকে এগিয়ে গেল, বলল, দাদি,
আপনি যেমন অভিজ্ঞ চোখ দিয়া বোঝেন ক্যাডা কেমন মানুষ, তেমন আমরাও জানি আঁচল বুবু কেমন মানুষ। হ্যার লগে হগল সময় তো আমরাই থাহি, আমনে না। তাই আমার ভালো কইরাই জানি আমাগো বুবুর নাগর আছে কি নাই। আর জোর দিয়া কইতে পারি আসল বুবুর কোনো নাগর নাই। হ্যাঁ কোনো বিপদে পড়ছে, নইলে আমাগো বউ এমন কাণ্ড জ্ঞানহীন না, বুঝছেন? মনির কাট কথা শুনে বয়স্ক মহিলা তো হতভাগ। পান খাওয়া লালচে ঠোঁট নাড়িয়ে উনি তেজি স্বরে বললেন, সেমরি, তোর কত বড় সাহস আমার মুখের উপর স্যাডাং স্যাডাং করে কথা কস? তগ আসল বুবু বুঝি উঠতে বইতে এই শিক্ষাই দে? বেশরম মাইয়া, কোনো আদব কায়দাই জানে না। উচিত কথা বললে আদব কায়দা জানা নেই। হা। রবি এসে মনিকে সঙ্গ দিল। সে শীতল স্বরে বলল, দাদি আপনি বইয়া দাদি আপনি বয়স হয়েছে, এখন বেশি চিল্লাপাল্লা করলে যে কোনো সময় ইন্না নিল্লা। তাই কই কি আপনি বাড়ি গিয়া বিশ্রাম নেন। আসল বউ ফিরলে তখন না হয় আইনে আর জিজ্ঞাসাবাদ কইরা আসল বুবুর না থাকা নাগরের খুঁজা বাইর করছে, ঠিক আছে? বুড়ি এবার ক্ষিপ্ত হয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ রাঙিয়ে প্রস্থান করলো সেটা হতে। টুম্পার ক্রন্দনধ্বনি শুনে মনি ও রবি ছুটে গেল ওর কাছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গেছে টুম্পার। সে কাঁদতে কাঁদতে মনির দুহাত আঁকড়ে ধরে বলল, বউ, ও বউ, আমগো আঁচল বুবু গেল কই? হে বিপদে আছে তাই না? ও বউ, এবার কি হইব? আমাগো বুবুকে কেমনে বাঁচাবো আঁচল বউ? মনি বাহুডোরে আঁকড়ে নিল টুম্পাকে। টুম্পার কান্না দেখে ওরা সকলেই আবেগ তাড়িত হয়ে পড়েছে। দুহাতে উল্টো পিঠে চোখ মুছতে লাগলো বিট্টু, রবি ও পল্টু। রবির দু চোখ রক্তিম হয়ে পড়েছে। টুম্পার পিঠে হাত বুলাতে বুলাতে মনি বলল, টুম্পা, কান্দিস না বইন, আল্লাহ আছে না, হ্যাঁ আমাগো বুবুর ঠিক সাহায্য করব। বুবুর কিচ্ছু হইব না, তুই আল্লাহরে ডাক বইন, বুবু ঠিক ফিরা আইব, তুই আর কান্দিস না। মনির কথা শুনে কিশোর পল্টু নিজেকে সামলে নিল, বলল, তো তোমরা থাইও, আমি নামাজ পড়ে যাই। বুবুর লাইগা খুব দোয়া করতে হইব তো। বলি ডান হাতে উল্টো পিঠে ভেজা চোখ মুছে ফেলল সে। ওর কথা শুনে বাকিরাও আশাবাদী হলো। টুম্পা মনির বাহুটির হতে মুক্ত হয়ে শাড়ির আঁচলে চোখ মুছে ফেলল। সবাই মিলে একত্রে বাড়ির কল পাড়ে গেল। উদ্দেশ্য অজু করে সালাদ আদায় করা। ঘরমাক্ত শরীরে এ বাড়ি হতে ও বাড়ি ছুটে বেড়াচ্ছে সাজিদ। রৌদ্রে তাপদাহে পুড়ছে তার শরীর, সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। সে তো পাগলের মতো আঁচলে সহপাঠীদের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছে, নিখোঁজ বোনের খোঁজ করছে। তবে হতাশ হচ্ছে প্রতিবারই। সবার একটাই কথা, আঁচলে খোঁজ তারা জানে না। কেউ ওকে দেখেনি কিংবা কথা হয়নি। ওরা কি জানে ওদের এক একটি নেতিবাচক বাক্য এক ভাইয়ের হৃদয়ে দহন বাড়িয়ে তুলছে, তাকে পাগল প্রায় করে দিয়েছে? জানে না। একে একে কাছাকাছি সব সহপাঠীদের বাড়িতে খোঁজ করলো সাজিদ। ব্যর্থ হয়ে তাড়াতাড়ি গিয়ে বসলো বাইকে, ছুটলো আঁচলের কলেজের দিকে। সঞ্জীবনী ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিজস্ব কেবিনে রয়েছে আজাদ ইবতিসাম জাজবির। ল্যাপটপে কাজ করছে সে, ব্যস্ত রয়েছে। খানিক বাদে তার কাজে ব্যাঘাত ঘটায় মোবাইলে রিংটোন। ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাতে চালাতে না দেখেই বাঁ হাতে কল কেটে দেয় জাজবির। মনোনিবেশ করে কাজে। কিছুক্ষণ বাদে আবারও রিংটোন বেজে ওঠে। কপালের মধ্যখানে ভাঁজ পড়ে জাজবিরের। কিবোর্ডে ডান হাত রেখে বাম হাতে মোবাইলটি নেয়। কলারের স্থানে হান্নান কাকা। দেখে চমকে উঠে সে। বিলম্ব না করে তৎক্ষণাৎ কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট সাহেব, ক্ষমা করো অসময়ে বিরক্ত করার জন্য, খুব দরকারি ফোন করেছি। চিন্তিত স্বরে বললেন হান্নান। তার কণ্ঠস্বর শুনে কিছুটা ঘাবড়ে গেল জাজবির। চিন্তিত স্বরে শুধালো, কাকা কি হয়েছে? সব ঠিক আছে তো দাদাজান? বড় সাহেব ঠিক আছেন, কিন্তু এখানে। কি হয়েছে কাকা বলো, আমার কিন্তু টেনশন হচ্ছে কাকা। ছোট সাহেব, আমাগো আঁচল মারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আঁচলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাক্যটি মস্তিষ্কে পৌঁছাতেই স্তব্ধ হয়ে গেল জাজবির। ভুলে গেল আখি পল্লব নাড়াতে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করেও ঘেমে গেল সে। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে দু কপল ছুঁয়ে। ছোট সাহেব, তুমি শুনছো?
বড় সাহেব খুব দুশ্চিন্তা করতেছে, বুঝতে পারছি না কি করব। তুমি কিছু তো বলো ছোট সাহেব। কথাটি শেষ করতে পারলেন না হান্নান। তন্মধ্যে জাজবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, কখন থেকে মিসিং? 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে। কর্ণকুহরে কথাটা পৌঁছানো মাত্রই রক্তিম রূপ ধারণ করলো জাজবিরের আখি যুগল। খট করেই ফোনটা কেটে দিল সে, যেন কথা বলতেই ভুলে গিয়েছে। এতগুলো সময় পেরিয়ে যাওয়ার পর সে কিনা খবর পেল। চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই মধ্যে। ললাটে ফুটে উঠেছে রগ, যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসবে তারা। দুহাতে টেবিলটি মিছে মিছে শক্ত করে আঁকড়ে ধরার ব্যর্থ চেষ্টা করে ধাপ করে উঠে দাঁড়ালো সে। ডান হাতে টেলিফোনের রিসিভার তুলে কল করলো রাশিদকে। অতি ঠান্ডা স্বরে তৎক্ষণাৎ কেবিনে পৌঁছানোর আদেশ দিল। মিনিট 2 লেগে গেল রাশিদের পৌঁছাতে। তাড়াহুড়া করে অনুমতিবিহীন কেবিনে প্রবেশ করলো রাশিদ। আটকে উঠল জাজবিরের অবস্থা দেখে। রগ ফুলে ফেপে উঠেছে। রগের নীলাভ আভা চামড়ার উপর দিয়ে স্পষ্ট দৃশ্যমান। জোরে জোরে শ্বাস নেবার দরুন ওঠানামা করছে তার বক্ষপট। ঈষৎ রক্তিম আভা ফুটে উঠেছে গৌরবর্ণের মুখশ্রীতে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। স্যারের এহেন এই রূপ দেখে বেশ ভয় পেল রাশিদ। কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার 10 মিনিটের মধ্যে চপার রেডি চাই। আকস্মিক স্যারের আদেশ শুনে অবাক হলো রাশিদ। কিছু বোধগম্য হলো না তার। আমতা আমতা করে সে বলল, স্যার 10 মিনিটের মধ্যে কি করে? টেবিলের কাচের আবরণে সিংহের ন্যায় শক্ত থাবা বসিয়ে দিল জাজবির। কটমট শব্দ করে হালকা ভাঙন ধরল কাচের আবরণে। দাঁত চিবিয়ে চিবিয়ে সে শীতল স্বরে বলল, 10 মিনিটের মধ্যে চপার রেডি চাই। চাই মানে চাই। ডোন্ট ইউ ডেয়ার ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট। আজও ইবতিসাম জাজবিরের শীতল স্বর যেন সিংহের গর্জন মনে হলো রাশিদের নিকট। ভয় কেঁপে উঠল সে। আদেশ পাওয়া মাত্রই আর বিলম্ব করল না। অতি দ্রুত পায়ে প্রস্থান করল সেথা হতে। খোলা প্রাঙ্গণ, শুভ্র কালো রঙা মিশেলের এয়ারবাস ACH 160 হেলিকপ্টারটি দাঁড়িয়ে। রোটর ব্লেডের ঘূর্ণনে দমকা হাওয়া বইছে চারিদিকে। সঞ্জীবনী ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বড় প্রবেশদ্বার পেরিয়ে বড় বড় কদম ফেলে বাহিরে এলো আজওয়াদ ইবতিসাম জাজবির। পরদা নেভি ব্লু রঙের ব্লেজার ও প্যান্ট। ব্লেজারের অন্দর হতে শোভা পাচ্ছে শুভ্র রঙা শার্টটি। চোখের চশমা। দমকা হাওয়ায় তার সিল্কি কেশ মৃদু উড়ছে। জাজবিরের পিছু পিছু বেরিয়ে এলো 7 জন দেহরক্ষী এবং পিএ রাশিদ। একজন দেহরক্ষী হেলিকপ্টারের দ্বার খুলে দিলে জাজবির ভেতরে প্রবেশ করে বসে পড়ল। অতঃপর রাশিদ ও দেহরক্ষীগণ হেলিকপ্টারে প্রবেশ করে তাদের আসন গ্রহণ করল। সামনের সিটে বসে থাকা পাইলটকে উদ্দেশ্য করে জাজবির গম্ভীর স্বরে বলল, মধুপুর চলো। আই ওয়ান্ট টু রিচ দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো ইউ ডিসাইড দ্য স্পিড। আদেশ পেয়ে একটু বিলম্ব করল না পাইলট। নিয়ম কানুন অনুসরণ করে উন্মুক্ত দিগন্তে উড়াল দিল হেলিকপ্টার নিয়ে। দমকা হাওয়ার তোরে খানিকের মধ্যেই চোখের আড়াল হলো হেলিকপ্টারটি। বদ্ধ একটি কক্ষ। অচেতন অবস্থায় পড়ে রয়েছে মেহরুজ আঁচল। মুখমণ্ডল ঢেকে গিয়েছে এলোমেলো চুলে। ঘরমাক্ত মুখে চুলগুলো একদম লেপ্টে রয়েছে। দুহাত ছাড়িয়ে জ্ঞানশূন্য পড়ে রয়েছে সে। স্বল্প আলোর কক্ষে বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। ধীরে ধীরে সামান্য নড়ে ওঠে আঁচল। তর্জনী নাড়িয়ে আস্তে আস্তে আঁখি পল্লব মেলে তাকালো সে। এলোমেলো কেশের ফাঁক গলিয়ে ঝাপসা দেখছে। খুব যন্ত্রণা হচ্ছে মাথায়। দেহটা কেমন অসাড় লাগছে। মনে হচ্ছে 1 মণ ওজনের পাথরের সহিত বেঁধে রাখা হয়েছে তাকে। ঝাপসা চোখে কক্ষের সিলিং দেখছে সে। কৌতূহল দমাতে ব্যর্থ হয়ে কোনো মতে যন্ত্রণা সয়ে দুহাতের করতলে বিছানায় ভর দিয়ে দুর্বল শরীরে উঠে বসে আঁচল। ঝিমঝিম করছে মাথার অভ্যন্তরে। বার কয়েক আঁখি পল্লব ঝাপটে একটু একটু করে পরিষ্কার হয়ে যায় দৃষ্টি। পরের শাড়িটি কেমন এলোমেলো হয়ে দেহে লেপ্টে রয়েছে। গোছানো খোপা আলগা হয়ে পৃষ্ঠদেশে কিছুটা নেমে এসেছে। দুর্বল হাতে চোখের সামনে হতে এলোমেলো চুলগুলো সরিয়ে ফেলল আঁচল। চোখ বুলিয়ে নিল বদ্ধ কক্ষে। নজর কাড়া আসবাবহীন কক্ষটিতে রয়েছে মাঝারি আকৃতির একটি খাট। খাটে বসে রয়েছে সে। খাট ব্যতীত কক্ষে রয়েছে তেলের কয়েকটি ড্রাম। দেয়ালের রং কেমন বিবর্ণ হয়ে গিয়েছে। একটিমাত্র জানলা রয়েছে, তাও আবার বন্ধ। হালকা স্পিডে মাথার উপরিভাগে ফ্যান ঘুরছে। খাট হতে 2 পা জমিনে নামিয়ে রাখলো আঁচল। ছলছল চোখে আশপাশে দৃষ্টি বোলাতে লাগলো সে। অপহরণের কথা মস্তিষ্কে হানা দিতেই মারাত্মক ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল যেন। আমি কোথায়? এটা কোন জায়গা? হে আল্লাহ,
এই আমি কোথায় এসে পড়লাম? রক্ষা করো আমায়। দু চোখ বেয়ে তল বিন্দু গড়িয়ে পড়ল। বন্ধ দরজার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো আঁচল। মুহূর্তের মধ্যে চক্কর দিয়ে উঠল মাথা। কোনো মতে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হলো সে। আল্লাহর নাম স্মরণ করতে করতে আঁচল নিজেকে কিছুটা সামলিয়ে নিল। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল বদ্ধ জানালার ধারে। অতি সাবধানে জানালার সিটকিনি খুলে ফেলল। দুপাল্লা খুলেতে গিয়েই চমকে উঠল আঁচল। জানালা জ্যাম হয়ে গিয়েছে, খুলছে না। শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জানালা ধাক্কাতে লাগলো আঁচল। কিছুতেই জানালা খুলছে না। অশ্রুসিক্ত নয়নে আরো জোরে জোরে জানালা ধাক্কা দিল আঁচল, কিন্তু ফলাফল শূন্য। ফাঁকা মস্তিষ্ক নিয়ে আঁচল ছুটে গেল দরজার কাছে। জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু বাহির হতে বদ্ধ দরজা খুলল না। জোরে জোরে অশ্রু ভেজা মুখে আঁচল বলতে লাগলো, কেউ আছেন? দরজা খুলুন, আমি আটকা পড়েছি। কেউ আছেন? দয়া করে দরজাটা খুলুন। শুনছেন? আমি আটকা পড়েছি, কেউ শুনছেন? কেউ সাড়া দিল না। আঁচলের ডাক অগ্রাহ্য হয়েই রইল। ক্রন্দনরত আঁচল জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে ব্যর্থ হলো। ঝাপসা চোখে বদ্ধ কক্ষে চোখ বোলাতে লাগলো। আঁচলের ডাক সম্পূর্ণ অবজ্ঞা করে মদের বোতল মুখে ঠেকালো সুজন। গলাটা ভিজিয়ে নিল ভালো মতো। সেও তার সঙ্গীরা বদ্ধ কক্ষের বাহিরে বারান্দায় বসে মদ খাচ্ছে। চূড়ান্ত খেলার আগে একটু মাস্তি করে নিচ্ছে। বিশ্রীভাবে হাসছে আর মদ খাচ্ছে। বদ্ধ কক্ষে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আঁচল। পালানোর সূক্ষ্ম রাস্তাটুকু খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে প্রতিটি বার। পালানোর কোনো পথ নেই এখানে। এখন এক আল্লাহ ছাড়া কোনোভাবেই রক্ষে নেই। আঁচল যখন দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল, ঠিক তখনই বন্ধ দরজা খুলে গেল। চকিতে চমকে পেছনে ঘুরে দাঁড়ালো আঁচল। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল মুহূর্তের মধ্যে। মদ্যপ সুজন ভেতরে হতে দরজা আটকে দিয়ে এলোমেলো কদম ফেলে কক্ষে প্রবেশ করেছে। দু চোখ রক্তিম হয়ে রয়েছে তার। আপনি? কণ্ঠ রোধ হয়ে আসছে আঁচলের। সুজন বিশ্রী একটা হাসি দিয়ে জড়ানো কণ্ঠে বলল, আমার সখী। ঠোঁট চৌখা করে চুমু দেওয়ার ভঙ্গি করল সুজন। এদিকে অজানা ভয়ে কেঁপে উঠল আঁচলের ছোট্ট হৃদয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে কেন তুলে এনেছেন? কি চাই আপনার? তোরে। বলে এলোমেলো কদম ফেলে আঁচলের দিকে এগোতে লাগলো সুজন। এ দেখি তৎক্ষণাৎ 3 কদম পিছিয়ে গেল আঁচল। ভীত সন্তুষ্ট হয়ে তর্জনী উঁচিয়ে বলল, আপনি এগোবেন না। হ্যাঁ, একদম এগোবেন না। আমায় যেতে দিন, দয়া করুন। কোনে দয়া হইব না, খেলা হইব, শুধু খেলা। বলেই হঠাৎ অগ্রসর হয়ে আঁচলের মেয়েধীন কোমর 2 হাতে জড়িয়ে ধরল সুজন। এতে ঘৃণায় গা গুলিয়ে উঠল আঁচলের। 2 হাতে সুজনের বুকে আঘাত করতে করতে আঁচল বলতে লাগলো, কি করছেন কি? যেতে দিন আমায়, ছাড়ুন। অশুভ লোক, ছাড়ুন আমায়, যেতে দিন। না, এখন শুধু খেলা হইব, খেলা। বলে আঁচলের অধর পানে এগোতে লাগলো সুজন। ভীত আঁচল বা হাতের করতলে সুজনের ঠোঁট চেপে ধরল, আর ডান হাতে সুজনকে ঠেলে নিজের হতে সরানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। ঠোঁটের উপর রাখা হাতটি বাম হাতে চেপে ধরে সরিয়ে দিল সুজন। হাস্যরত মুখে বলল, বাধা দিস না, জানে এমন কাছে আয় আমার, আয় আয়। বলেই পুনরায় অধর স্পর্শ করতে উদ্যত হলেও সুজন এবার নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মদ্যপ সুজনকে ধাক্কা দিয়ে নিজের কাছ হতে সরিয়ে দিল আঁচল। তর্জনী উঁচিয়ে তেজস্বী কণ্ঠে বলল, একদম এগোবি না, আর মেরে ফেলবো তোকে, কাপুরুষের বাচ্চা। লজ্জা করে না একটা মেয়ের সাথে জবরদস্তি করতে? কোনো মতে ভারসাম্য বজায় রেখে সুজন বাঁকা হেসে পড়ল, সখী আমার, ওরে সোনা, কি রূপ দেখাইলা আমারে। আমি তো জল্লা পুরা সরকার হয়ে গেলাম গা।